না মানলে নাই, নকল শ্বশুর। কিছুদিন পর এমনিতেই চলে যাব টাকা নিয়ে। আপনাদের কাউকে জ্বালানোর ইচ্ছে নেই আমার। এসো মা, ভিতরে এসো। সালেহা চৌধুরীর সাথে ড্রয়িং রুমে প্রবেশ করে মেহেরিকা, আদি ও মিলে। সোফায় বসে সকলে। সালেহা চৌধুরী পাশে বসে মেহেরিকার। তিনি মেহেরিকার ডান হাতটা ধরে বলেন, আমার ছেলে যে ভেতরে ভেতরে ভালো একটা কাজ করে ফেলেছে বুঝতেই পারিনি। শাশুড়ির কথা শুনিয়ে ভ্রুজোড়া কুঁচকে মিলি বলে ওঠে, প্রেম পীড়িত করা বুঝি ভালো কাজ মা? তাই যদি হয় আমাদের সময় কেন এটা বলেননি? আরিফকে বলেছিলেন সে যা করেছে তা ভুল। খানিকটা বিরক্তি মুখে সালেহা চৌধুরী বলেন, আমার আরিফ হচ্ছে লাখে বাসায় এক ছেলে। ও চাইলে যে কোনো মেয়েকে বিয়ে করতে পারতো, তাই তাকে এমন কথা বলেছিলাম। কিন্তু এই আদি এক নাম্বারের বলদ। তবে সে এত সুন্দরী বউ পাবে ভাবতে পারিনি আমি। মায়ের খুশি দেখে আদিরও খুশি লাগছে। মাঝে মেহেরকে এত সহজে মেনে নেবে কল্পনাও করেনি সে। তার মানে সে মেহেরকে সত্যি সত্যি বিয়ে করে নিয়ে আসতে পারত না। কি ভাবছে সে? মেহের শুধুমাত্র বিপদে পড়ে এসব করতে বাধ্য হয়েছে। ওর দুর্বলতার সুযোগ নেওয়া ঠিক হবে না। মেহেরিকাকে কিছুক্ষণ মন ভরে দেখে সালেহা চৌধুরী বলেন, তোমার বাড়ি কোথায় মা? বাড়ির কথা শুনতেই মেহেরিকার বুক ধুকধুক করে ওঠে। বাড়ির কথা বলে ওখানে যদি খবর পাঠানো হয় তাহলে কি হবে? সে কি মিথ্যে কোনো ঠিকানা বলবে? মেহেরিকার কাছে জবাব না পেয়ে সালেহা চৌধুরী আবার প্রশ্ন করেন। তোমার বাড়ি কোথায়? মেহেরিকা কিছু বলার আগেই আদি বলে ওঠে, ওর বাড়ি ঈদগামা। এরে বলে দিয়েছে কেন এই আদি নামক পাজি ছেলেটা? এখন বাড়িতে খবর দিতে বললে? মনে মনে এসব ভেবে অস্থির হয়ে যায় মেহেরিকা। মেহেরিকার অবস্থা দেখে আদি বুঝতে পারে সে চিন্তায় পড়ে গিয়েছে। তার চিন্তা কমাতে মায়ের দিকে তাকিয়ে আদি বলে, মা, মেহের বাসা ছেড়ে পালিয়েছে। গম্ভীর মুখে সালেহা চৌধুরী বলেন, নিশ্চয়ই তুই কুপুত্তি দিয়েছিলি। আসলে ওর মা ওর অন্য একজনের সাথে বিয়ে দিতে যাচ্ছিল। মেহেরের বফ মানে আমি বেগার জেনে ওর বাসা থেকে জোর করে বিয়ে দিচ্ছিল। কিন্তু ও তো আমায় ভালোবাসে, তাই পালিয়ে চলে এসছে। হুম। তাই বলছিলাম ওর বাসায় খবরদার কথা তুলো না এখন। চিন্তা করবে না, বাসার লোক। না, ও চিঠি লিখে এসেছে, আমার কাছে চলে আসবে। আচ্ছা, তোরা যা ভালো বুঝিস। আদিদের কথা শুনে হঠাৎ মিলি সালেহা চৌধুরীর উদ্দেশ্যে বলে ওঠে, সানিয়া এসে এখন এসব দেখলে কি হবে? এত কিছুর মাঝে সানিয়ার কথা ভুলেই গিয়েছিলেন সালেহা চৌধুরী। আসলেই তো, মেয়েটা এসে মেহেরিকাকে দেখলে কষ্ট পাবে। কিন্তু মেহেরিকা এখন আদের বউ, এই চরম সত্যটাও তাকে মানতে হবে। মিলির কথা শুনে আদি বলে, সানি এখন আসবে নাকি? সে তো সকালে এসেছে তোমার সাথে লং ড্রাইভে যাবে বলে। তুমি ছিলে না, তাই দিবাকে নিয়ে বের হলো কাছে কোথাও ঘুরতে। এখন এসে যদি। মিলিকে থামিয়ে সালেহা চৌধুরী বলেন, উফ, তুমি এত বেশি কথা কেন বলো? কথায় কখন কি বলতে হয় জানো না? তোমার পাশে একটা মেয়ে বসে আছে, দেখছো সে কত চুপচাপ। হো হো করে হেসে মিলি বলে, আরে মা, কি যে বলেন না আপনি? মেহেরিকা এই বাড়ির নতুন বউ। আমি কি নতুন নাকি? আমি কথা বলতে পারবো। তারপর শোনো, আদি কি বলেছিলাম। সালেহা চৌধুরী গম্ভীর মুখে বলেন, থাক থাক, তোমার আর কিছু বলতে হবে না। আদি বাবা, একটা কাজ কর, কি মা? মেহেরিকাকে নিয়ে তোর রুমে যা। ঠিক আছে। মিলির দিকে তাকিয়ে সালেহা চৌধুরী বলেন, আর এই যে বড় বউ আমার, হুম। ওদের জন্য কিছু খাবার রেডি করো। আচ্ছা। কাশেম আহমেদ জানেন না তার মেয়েটি কোথায়। একটা ভুলের জন্য মেয়েটিকে হারিয়েছেন তিনি। বিপদের সময় তার পাশে না থেকে উল্টে বিপদের মুখে ঠেলে দিয়েছেন তিনি মেয়েটিকে। আচ্ছা, বেঁচে আছে তো সে, নাকি লজ্জা অপমান বিশ্বাসঘাতকতায় শেষ করে দিয়েছে নিজেকে? ড্রয়িং রুমের মেঝেতে বসিয়ে মেয়েকে নিয়ে ভেবে চলেছেন তিনি। বাবা, মনিয়ার ডাকে ঘোর কাটে কাশেম আহমেদের। কখন যে তার চোখে পানি চলে এসেছে বুঝতেই পারেনি। চোখ দুটো মুছতে মুছতে বলেন, হ্যাঁ মা, বল। নিচে বসে আছো কেন? সোফায় এসে বসো। এখানে ঠিক আছি আমি। আপুর কোনো খবর পেলে?
ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে কাসেম আহমেদ বলেন, না রে মা, আমার মেয়েটা কোথায় চলে গেল? পান মুখে গুজে কাসেম আহমেদের স্ত্রী রেশমা আহমেদ এসে সোফায় বসতে বসতে বলে ওঠেন। মরছে হয়তো তোমাদের মেহেরিকা। চলো চলো চোখে তার দিকে তাকিয়ে মুনিয়া বলে, মা এসব কি বলছো? খারাপ কি বলছি হ্যাঁ? যে কাণ্ড কারখানা ঘটাইছে তোমার সোহাগী বড় বোন, মরা ছাড়া উপায় আছে? আমার আপু কোনো কাণ্ড ঘটায়নি, যা হয়েছে তাতে তার হাত নেই। তার জন্য তোমরা তাকে ইচ্ছের বিরুদ্ধে অমন একটা মানুষের সাথে বিয়ে দিতে চাইবে? কে নিত ওই মাইয়ারে ঘরের বউ করে? কেউ না। আমি যা করেছিলাম ওর ভালোর জন্যই করেছিলাম। পাত্তা দিল না সেমডিটা। পালাইছে সে বিয়ের রাতেই, আমাদের মুখে চুনকালি দিয়ে। ওই রাজীবের কাছে গেছে তো মনে হয় না। রাজীব তোরে বিয়ে করবে না বলেই দিছিল, তাই বললাম মরেছে হয়তো। এ পর্যায়ে মুখ খুলেন কাসেম আহমেদ, রাগে গিজ করে বললেন, যত মোষ্টের মূল সব তুমি। তোমার কথা শুনে আমি মেয়েটাকে ওর মতের বিরুদ্ধে বিয়ে দিতে চেয়েছি। আমি নষ্টের মূল? আমি? তোমার মেয়ে নষ্ট। নষ্ট মেয়ের আবার মত কিসের? পাত্র পাইছিলাম, এটাই বেশি। না, এসব আর সহ্য হচ্ছে না কাসেম আহমেদের। রাগে দুঃখে হনহন করে হেঁটে বের হয়ে যায় বাড়ি ছেড়ে। বাবাকে রেগে বের হয়ে যেতে দেখে মুনিয়া বলে, আপু চলে যাওয়ার পর যে সেই দিন তুমি ওই লোকের সাথে আমার বিয়ে করিয়ে দিতে চেয়েছিলে, ভাগ্যিস বাবা তোমার এই কথা রাজি হয়নি, অন্য মেয়েকেও হারাতে চাইনি বাবা। কিন্তু তুমি, আচ্ছা তোমাকে তো আমরা মা ডাকি, আপু বাবাকে রাজি করিয়ে তোমার সাথে বিয়ে দিয়েছিল। মায়া হয় না আমাদের জন্য? কিছুক্ষণ চুপ থেকে রেশমা আহমেদ বলেন, মায়া হয় বলেই ওই কলঙ্কিনীর একটা গতি করতে চেয়েছিলাম। সে তো পালাইছে, তাই নাক কাটা না যায় মতো তোকে ওই বেটার সাথে বিয়ে দিতে চাইছি। ভালোর জন্য করতে গিয়ে আমার দোষ হয়ে গেল। বালের জীবন আমার। আর কথা না বাড়িয়ে মুনিয়া এগোতে থাকে নিজের রুমের দিকে। ঘোরাঘুরি শেষে দিবা আর সানিয়া একটা রেস্টুরেন্টে এসে বসে। দিবা কিছুটা গলার স্বর নরম করে সানিয়াকে উদ্দেশ্য করে বলে, আপনি একটা কথা ছিল। হ্যাঁ বল। মাইন্ড করবা মনে হয় তুমি। ধ্যাত, বল তো। মানে আরে বল। আমার বফ নাকি এখানে পাশেই আছে, ওকে আসতে বলি। তোর বফ? ওয়াও, কখনো বলিসনি তো। সরি আপু, আসলে কিভাবে নিবে বিষয়টা তাই আর কি। আসতে বল। আরে আসতে বল, আমিও দেখি আমার ননদের পছন্দ কেমন। ঠিক আছে, আমি ফোন দিচ্ছি। আদির সাথে রুমে আসে মেহেরিকা। বড়সড় একটা রুম। মেহেরিকার বাসার 3টা রুমের সমান আদির রুমটা। বেশ বড়লোকের বাড়ির নকল বউ হয়ে এসেছে ভাবতেই মুখ টিপে টিপে হেসে চলেছে সে। তার দিকে তাকিয়ে আদি জিজ্ঞাসা করে, হ্যাঁ যে, হুম? এত হাসি কিসের শুনি? তুমি তো সেই বড় লোকের পোলা। তা আমার বাবা বড়লোকের মেয়ের সাথে দিতে চায়। সমস্যা কি? ঠিকই আছে, যার সাথে যাকে মানায়। আচ্ছা শোনো, তুমি রেস্ট করো একটু। আমার এই ভারী লেহেঙ্গাটা অসহ্য লাগছে। সালেহা চৌধুরী রুম থেকে বের হলে আদি হেসে বলে, এই যে নিয়ে এসেছি তোমার জন্য শাড়ি, লেহেঙ্গা খুলে ফেলো। আপনি কেন কষ্ট করছেন মা? আমি না করলে কে করবে শুনি? কেউ করবে না, বুঝলে? হুম। খিদে পেয়েছে? না, পাইনি, বসুন না আপনি। কত লক্ষ্মী মেয়ে তুমি, আদব কায়দা সব জানো দেখছি। কয় ভাই বোন তোমরা? 2 বোন 1 ভাই। তুমি কি বড়? জি, কেমনে বুঝলেন? দেখে বোঝা যাচ্ছে। শোনো মা, শুরুর দিকে তোমাকে অনেক লড়াই করতে হবে, ধীরে ধীরে মেনে নিয়ে তোমায় সবাই, তখন তোমার শ্বশুরকেও নিয়ে তোমার বাসায় লোকের সাথে কথা বলবো। জি, আচ্ছা, কথা পরে বলবো, রেস্ট করো তুমি। ঠিক আছে। ভালো শ্বশুর পেয়েছো তুমি মেহের। ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে মেহেরিকা বলে, কিন্তু নকল। ওনার সাথে নাটক করতে খারাপ লাগছে আমার। এই এই উল্টে যাবে না তুমি বললাম।
সানিয়ার থেকে আমি মুক্তি পেলেই আমার থেকে তুমি মুক্তি পাবা। হুম। একটা ট্রে নিয়ে আপেল কেক বিস্কুট নিয়েছে মিলি। চুলায় চায়ের পানি বসিয়ে ফোনটা হাতে নিয়ে ডায়াল করে আরিফের নাম্বারে। হ্যালো মিলি, বলো। ব্যস্ত আছো? না, বলো। তোমার ভাই ফিরে এসেছে। কি বলো? হুম। সুবুদ্ধি হয়েছে তাহলে? সানিয়াকে বিয়ে করলে ভালোই হবে ওর। কি করে বিয়ে করবে? সে তো বউ নিয়ে এসেছে। বউ নিয়ে এসেছে মানে? মানে গফকে বিয়ে করে নিয়ে এসেছে। মেহেরিকার নাম তার। কি বলো? বাবা কিছু বলেনি? বাবা চলে যেতে বলেছিল, কিন্তু মা আটকায়। কিভাবে? সে অনেক কথা। তুমি আজ তাড়াতাড়ি বাসায় ফিরে এসো। সানিয়াও সকালে বাসায় এসেছিল তুমি অফিসে যাওয়ার পর। সে দেখেনি? সে তো দিবার সাথে বাইরে আছে এখন। এসে দেখবে আর কি। কি যে ধামাকা হবে! মিলি, হেসো না প্লিজ। যাই হয়ে যাক, তুমি মুখটা বন্ধ রেখো। কেন? আমি খারাপ কি বলি? তোমরা সবাই আমার সাথে এরকম করো কেন? কি করলাম বাবা? বাবা, আমি তোমার বাবা। এই রে, না, তুমি আমার বউ। ধ্যাত, দিলে তো মেজাজটা গরম করে। বউ বলেছি না? শোনো বউ আমার। হয়েছে হয়েছে, রাখছি এখন। ফোন রেখে চা বানাতেই মন দেয় মিলি। রেস্টুরেন্টে ঢুকে চারপাশে তাকিয়ে দিবাকে দেখতে পায় তার বফ। তাদের দিকে এগিয়ে গিয়ে বলে। হাই দিবা। চেয়ার ছেড়ে উঠে দিবা এগিয়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে বলে। ভালো আছো পিকু? হুম, আছি। তুমি? আমিও ভালো আছি। পাশ থেকে সানিয়া বলে ওঠে। আমি কিন্তু সব দেখেছি। পিকুর কাছ থেকে নিজেকে ছাড়িয়ে দিবা বলে। ইয়ে মানে, থাক, কিছু বলতে হবে না। আয় বস। পিকুর দিকে তাকিয়ে সানিয়া বলল। এই যে তুমিও বসো। দিবা আর পিকু বসে পড়ে সানিয়ার পাশে। মুস্কি হেসে সানিয়া বলে। পিকু, নামটা তো খুব সুন্দর। দিবার বফ মুস্কি হেসে বলে। আমার নাম পিকু নয়, এটা আপনার বোন আমাকে আদর করে ডাকে। ও তাই? সো সুইট। তা কি নাম তোমার? ডাকে। নাম বলার আগেই কল আসে সানিয়ার ফোনে। টেবিলের উপর থেকে হাতে ফোনটা নিয়ে সে কার কল দেখে বলে সে। আমার আব্বু ফোন দিয়েছে, কথা বলে নি। লেহেঙ্গা বদলে শাড়ি পরে ওয়াশরুম থেকে বের হয়েছে মেহেরিকা। কালো রঙের সবুজ পাড়ের একটা শাড়ি পরেছে সে। বিছানার উপরে বসে ছিল আদি আর চোখে মেহেরিকাকে দেখে বলে। মায়ের শাড়িটা ভালো মানিয়েছে তোমাকে। মৃদু হেসে মেহেরিকা বলে। ধন্যবাদ। আসবো। মিলির ডাকে দরজার দিকে তাকিয়ে মেহেরিকা বলে। ভাবি আসো ভেতরে। মিলি ভেতরে এসে হাতের ট্রে টেবিলের ওপর রেখে বলে। এখন হালকা নাস্তা করে নাও। আমি তোমাদের জন্য ভাতের আয়োজন করি। নতুন বউ বলে কথা, ভালো ভালো রাখতে হবে। আরে না ভাবি, তুমি কষ্ট করো না। না, কষ্ট কিসের? আচ্ছা, আমি আসি। মিলি এক পা এগুলে মেহেরিকা বলে ওঠে। ভাবি, পেছনে ফিরে মিলি বলে। বলো। আমি তোমাকে তুমি করে বলছি, রাগ করছো না তো? আরে না, আমার না বোন নেই। দিবার পরে আজ থেকে তুমি আমার বোন। মিলি চলে গেলে মেহেরিকার সোফার উপরে বসে। তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে থাকে। রাজীব রাজীবকে নিয়ে স্বপ্ন দেখেছিল সে। তার পরিবারের সদস্য হবে ভেবেছিল, কিন্তু এত পোড়া কপাল তার। রাজীবের বউ তো হলো না, যার বউ হলো তাও নকল বউ। আদি চায়ের একটা কাপ নিয়ে মেহেরিকার পাশে বসে বলে। এই নাও চা খাও। ইচ্ছে করছে না। চোখের পানি মুছে খেয়ে নাও, নাহলে আমি মুছে দেব। দেই? শান্ত গলায় মেহেরিকা বলে। না, আমি মুছবো। কাঁদছো কেন? বাসার কথা মনে পড়ছে? সবার কথা মনে পড়ছে। সানিয়া আর দিবা পিকুকে বিদায় দিয়ে রেস্টুরেন্ট থেকে বের হয়ে বাসার কাছাকাছি চলে এসেছে প্রায়। এতক্ষণ ঘোরাঘুরি করলেও আদির জন্য অস্থির হয়ে আছে সানিয়ার মনটা। উফ, কখন দেখা হবে আদির সাথে? কত যে কথা বলার আছে। নিজের রুমের মাঝে পায়চারি করছেন আমজাদ চৌধুরী। ভেবেছিলেন তার বন্ধু এরশাদের একমাত্র মেয়ে সানিয়ার সাথে আদির বিয়ে দিয়ে তার একটা গতি করবেন, কিন্তু কি থেকে কি হয়ে গেল। এখন এরশাদকে কি জবাব দেবেন তিনি?
আর সানিয়া, সে এখন এসে দেখলে কি করবে? বিগড়ে যাবে মেয়েটা। যতটুকু সানিয়াকে চেনেন তিনি, এই অপমান সহ্য করতে পারবে না সে। এত কি ভাবছো? স্ত্রীর কথায় ভাবনার জগৎ থেকে বের হন আমজাদ চৌধুরী। তার দিকে না তাকিয়ে জবাব দেন। সেটা জেনে তোমার কি দরকার? সালেহা চৌধুরী তার সামনে গিয়ে হাত দুটো ধরে বলেন। এই বুড়ো বয়সে এসে তোমার রাগ ভাঙাতে হবে আমার? এই কথাটি শুনে না হেসে পারেননি আমজাদ চৌধুরী। হাসি থামিয়ে অভিমানী সুরে বলেন। তুমি তো এই বুড়োকে একা রেখে চলে যেতে চেয়েছিলে। সেটা তো ভয় দেখছিলাম। আমি জানতাম তুমি আমায় যেতে দিবে না। কাজটা ভালোই করনি তুমি সালেহা। আদির শাস্তি পাওয়া উচিত ছিল। এভাবে বিয়ে করে বউ নিয়ে আসা ওর উচিত হয়নি। আমাদের সমাজে একটা দাম আছে, মানুষ শুনলে কি বলবে? আর এরশাদকে কি জবাব দেব আমি? ওকে বের করে দেওয়াই উচিত ছিল। আমজাদ চৌধুরীর হাত ধরে সালেহা চৌধুরী তাকে নিয়ে বিছানার ওপর এসে বসেন। মৃদু হেসে বলেন। যা হবার তা হয়ে গিয়েছে। ওদের বের করে দিলে কোথায় যাবে বলো? কেন ঘর জামাই হয়ে থাকবে? কি করে থাকবে? মেহেরিকাকে বিয়ের আসর থেকে পালিয়েছে আমার ছেলের জন্য। মানে মেয়েটা তোমার ছেলের ভরসায় বাড়ি ছেড়ে পালিয়েছে। বাসা কোথায় তার? ঈদগাহ। বাবা কি করে? এত কিছু জিজ্ঞেস করিনি। কোন ফকিরের মেয়ে এসেছে দেখো। যে ঘরে হবে হোক, এখন সে এই বাড়ির বউ। তোমার বড় ছেলে নিজের পছন্দেও বোকা একটা মেয়েকে বিয়ে করেছে, আর ছোটটা কোটাকার মেয়ে একটা বিয়ে করে একেবারে ঘরে নিয়ে উঠছে। আর কত কি দেখবো আল্লাহ জানে। বোবা হলেও আমাদের মিলি অনেক ভালো। আর তুমি দেখিও মেহেরিকাকে এই বাড়ির যোগ্য বউ, যেটা সে তোমাকে প্রমাণ দিবে। আমি এসব ভাবছি না, আমি ভাবছি সানিয়ার কথা। এত ভাবার কি আছে? সে কি বাচ্চা? ওর স্বভাব তোমার অজানা নয়, বড্ড জিদি মেয়ে। সত্যি বলতে ওদের আমার ছেলের বউ হিসেবে পছন্দ ছিল না। মেহেরিকাকেই ঠিক আছে। 1 ঘন্টায় কিভাবে বুঝলে ঠিক আছে? তোমাকে বোঝাতে পারবো না। তুমি এক কাজ করো, এত কিছু না ভেবে এরশাদ ভাইকে ফোন দাও একটা, বুঝিয়ে বলো তাকে। নিশ্চয়ই বুঝবেন তিনি। তাই করতে হবে। শুভে একটু। আদির কথায় মাথা নেড়ে জবাব দেয় মেহেরিকা। না, সোফা ঠিক আছি আমি। আমার রুমে কিন্তু বড় একটা বারান্দা আছে, ওই যে বাথরুমের পাশে। ও আচ্ছা। মুড অফ। এত বেশি কথা কেন বলেন আপনি? চুপচাপ ঘুমান। মেহেরিকার হঠাৎ এমন ব্যবহারে চমকে যায় আদি। তার ঘরে এসে তার সাথে উঁচু গলায় কথা বলছে এই মেয়ে। সাহস আছে বলতে হবে মেয়ের। এত রাতে বাসা থেকে পালানো, অপরিচিত একটা ছেলের সাথে তার বাসায় যাওয়া, আবার সেই ছেলের নকল বউসে যে তার বাসায় আসা, যেই সেই কথা না। প্রচুর সাহস দরকার এতে। ফোনের রিং বেজে ওঠে আদির। হাতে নিয়ে দেখে সিরাজের কল। হ্যালো সিরাজ। শালা, কিছু জানালি না কেন? এখনো তোর কথা মনে করে ফোন হাতে নিয়েছে। চাপা মারছস না আমার সাথে? তোকে আমি হাড়ে হাড়ে চিনি। তুই না চিনলে কে চিনবে? পামও মারিস না। ওদিকে কি অবস্থা বল? মায়ের জন্য বেঁচে গিয়েছে। বাবা বের হয়ে যেতে বলেছিলেন। বের করে দিলে তো তোর ঘাড়ে চাপতাম আবার। আল্লাহ বাঁচিয়েছে। আর আমি বৃষ্টি ভাই ভালো আছে? সে তো মেহেরিকার সাথে কথা বলার জন্য ব্যাকুল হয়ে আছে। কই মেহেরিকা? মেহেরিকার দিকে তাকাতেই দেখে সে গভীর ঘুমে আচ্ছন্ন। এত তাড়াতাড়ি কেউ ঘুমোতে পারে আদের জানা ছিল না। এই ঘুমন্ত মায়াবী চেহারাতেই আদি তাকে প্রথম দেখেছিল। মানুষকে ঘুমন্ত অবস্থায় এত সুন্দর লাগে। কি হলো? মেহেরিকা ঘুমিয়ে পড়েছে। উঠলে আমি কল দিতে বলবো ভাবিকে। আচ্ছা ঠিক আছে। ফোন রেখে আদি মেহেরিকার পাশে যায়। সোফায় বসে হেলান দিয়ে ঘুমিয়ে আছে মেহেরিকা। আদি কি তাকে সেদিনের মতো কোলে নেবে, বিছানায় শুয়ে দেবে কি? ঘুম ভাঙলে সে কি মাইন্ড করবে? হয়তো করবে, কারণ এখনই সে আদির সাথে উচ্চ শব্দে কথা বলেছে। কিছু না করাটা ভালো হবে। চুলোয় রান্না বসিয়েছে মিলি। কাটাকুটির কাজ শেষ, রান্নাটা সেরে ফেললেই হয় এখন। কাজের মহিলা থাকলেও প্রতিদিনের রান্না মিলি করে। রান্না করতে বেশ ভালো লাগে তার, আলাদা একটা ভালো লাগা কাজ করে।
করে। এই রান্না খাইয়ে শ্বশুরের মন অনেকটা জয় করেছিল মিলি। না হলে আমজাদ চৌধুরী ছিলেন একেবারেই প্রেমের বিয়ের বিরোধী। কম ঝামেলা পোহাতে হয়নি আরিফ আর মিলিকে। 2 বছর আগে আরিফের সাথে ফেবুতে পরিচয় হয় মিলির। আস্তে আস্তে কথা বলা, ভালো লাগা, বন্ধু হওয়া, তারপর একসময় দেখা করা। সে প্রথম দেখার কথা ভাবলে এখনও বুকটা ধুকধুক করে ওঠে। মিলি নীল গাউন আর আরিফ নীল শার্ট পরে দেখা করেছিল। মিলি তখন ডিগ্রি 2য় বর্ষের ছাত্রী, আর আরিফ নতুন নতুন বাবার ব্যবসায় হাত লাগিয়েছিল। দেখা হওয়ার পর ফেবু থেকে মোবাইলে অডিও কলেই বেশি কথা হতো তাদের। দিন যত বাড়ে আরও আপন হয় তারা। আস্তে আস্তে কথা অডিও কল থেকে ভিডিও কলেই বেশি হতো। মিলি উপলব্ধি করতে পেরেছিল সে আরিফকে ভালোবাসে, কিন্তু আরিফ মুখ ফুটে কিছুই বলতো না। এতদিন অপেক্ষা করার কি কোনো মানে হয়? 7 পাঁচ না ভেবে মিলি প্রপোজ করে বসে আরিফকে। সেদিন মিলির প্রপোজ পেয়ে আরিফ মেয়ের মতো বলেছিল তার ভাবার জন্য কিছুদিন সময় দরকার। 4 দিন ভেবে আরিফ মিলির প্রস্তাবে রাজি হয়। কলিং বেলের শব্দ হতেই ভাবনার জগৎ থেকে বের হয় মিলি। চুলোর আঁচ কমিয়ে দিয়ে হন্তদন্ত করে এগিয়ে যায় সতত দরজার দিকে। সানিয়া, দিবা, চলে এসেছো তোমরা? কথার জবাব না দিয়ে সানিয়া বলে, মিলি ভাবি আদি এসেছে? এসেছে। কি, তোমরা কেউ ফোন কেন দাওনি আমায়? আর 1 সেকেন্ডও না দাঁড়িয়ে সানিয়া এগোতে থাকে আদির রুমের দিকে। সানিয়াকে এভাবে যেতে দেখে দিবা হেসে মিলির উদ্দেশ্যে বলে, দেখেছো ভাবি, সানিয়া আপি কেমন আমার ভাইয়ার পাগল? পাগল হয়ে লাভ নেই। আর মানে? তোমার ভাই তো একা আসেনি, বুঝলাম না কিছু। তোমার ভাইয়ের বউ নিয়ে এসেছে। কি? জি, রুমে আছে এখন। সানিয়া দেখে কি ধামাকা করে দেখো। কি বলছো ভাবি? আমার মাথায় কিচ্ছু ঢুকছে না। আমি বুয়াকে রান্নাটা দেখতে বলে আসি, তামাশা মিস করা যাবে না। সানিয়া প্রায় ছুটেই এগিয়ে যায় আদির রুমের দিকে। দরজার পাশে সে রুমের ভেতর ঢুকে হাঁপাতে হাঁপাতে বলে, আদি? আদি রুমের মাঝে পায়চারি করছিল। হঠাৎ সানিয়াকে দেখে থমকে যায় সে। এই সেই সানিয়া যার হাত থেকে বাঁচার জন্য তাকে প্রথমে পালাতে হয়েছে, বাড়ি ছাড়া হতে হয়েছে, আর এখন সবাইকে মিথ্যে বলে নকল বউ ঘরে তুলতে হয়েছে। আর কোনো কথা না বলে সানিয়া ছুটে এসে আকস্মিকভাবে জড়িয়ে ধরে আদিকে। সানিয়ার এমন কাণ্ডে আদি কি করবে ভেবে পাচ্ছে না। সানিয়া আরও শক্ত করে আদিকে জড়িয়ে ধরে বলে, আদি, আদি, কই ছিলা তুমি? এতগুলো কথা বলার আছে তোমার সাথে। এভাবে হবু বউ রেখে কেউ বাইরে বাইরে টোটো করে ঘুরে? সানিয়ার কথাগুলো শুনে আদি ভয়ে জমে যায়। আপাতত সানিয়াকে তার ভূত ছাড়া কিছুই মনে হচ্ছে না। আদিকে চুপ থাকতে দেখে তার কাছ থেকে নিজেকে সরিয়ে নিয়ে সানিয়া বলে, সরি, আমার আসলে তোমাকে এইভাবে জড়িয়ে ধরা ঠিক হয়নি। আদি, তুমি? সানিয়া কথা বাড়ানোর আগেই চোখ যায় তার সোফায় ঘুমন্ত অবস্থায় মেহেরিকার দিকে। এত সুন্দরী একটা মেয়ে এখানে কি করছে ভেবে মনে কু ডেকে ওঠে সানিয়ার। আদির দিকে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞাসা করে, কি এটা আদি? এতক্ষণে দিবাকে নিয়ে মিলি আদির দরজার পাশে উকি দিতে চলে আসে। পুরো বিষয়টা দিবার মাথার উপর দিয়ে দিলেও মিলি মজা নিতে প্রস্তুত আছে। কি হলো আদি? এই মেয়েটা? আমতামতা করে আদি জবাব দেয়, ও মেহের। নাম জানতে চাইনি আমি আদি। কি সম্পর্ক তোমার সাথে? এখানে কি করছে? আমার স্ত্রী। স্ত্রী? কথাটি হজম হচ্ছে না সানিয়ার। আদির স্ত্রী এই মেয়ে কি করে হবে, যেখানে ওর সাথেই আদির বিয়ে ঠিক হয়েছে। ছলো ছলো চোখে আদির দিকে তাকিয়ে সানিয়া বলে, তোমার কোনো বান্ধবী তাই না? মজা নিচ্ছ তুমি আমার সাথে? মজা নিচ্ছ? সানিয়ার অবস্থা দেখে শান্ত গলায় আদি বলে, দেখো সানিয়া, ওর সাথে আমার আগে থেকে সম্পর্ক ছিল। তোমার সাথে বিয়েতে আমি মত দিইনি, কিন্তু বাবা আমাকে জোর করার কারণে মেয়েরকে বিয়ে করে আমার ঘর উঠাতে হয়। আদির মুখে এইসব কথা শুনে নিজের রাগ সংযত করতে না পেরে সানিয়া উচ্চ শব্দে বলে ওঠে, তামাশা করো আমার সাথে? তামাশা? সানিয়া, আস্তে কথা বলো, মেয়ের ঘুমোচ্ছে। আমার কষ্টে বুক ঝাঁঝরা হয়ে গিয়েছে। তোমার সেই খেয়াল নেই? ওই মেয়ের ঘুম নষ্ট হবে বলে সেই খেয়াল তোমার? লম্বা একটা দম ফেলে সানিয়ার হাত ধরে আদি তাকে টানতে টানতে বলে, চলো বাইরে, চলো বাইরে কথা হবে।
সানিয়া নিজের হাত আদির কাছ থেকে ছাড়িয়ে মেহেরিকার পাশে গিয়ে বলে, এই মেয়ে ওর কথা আছে তোর সাথে, ওর বলছি। সানিয়ার কাণ্ড দেখে আদির রাগ বাড়তে থাকে। সে সানিয়ার পাশে এসে বলে, মেয়ের শরীর ভালো না সানিয়া, পরে ডেকো, ওকে? আদিকে একটা ধাক্কা দিয়ে দূরে সরিয়ে সানিয়া এক প্রকার চেঁচিয়ে বলে, এই মেয়ে তোকে উঠতে বলেছি আমি। গভীর ঘুমে আচ্ছন্ন ছিল মেহেরিকা। এতক্ষণ কানের পাশে এত কথা তার ঘুম ভাঙাতে পারেনি, কিন্তু সানিয়ার শেষের কথাটি এতটাই তীব্র হয়েছে যে ঘুম না ভেঙে উপায় নেই। ধীরে ধীরে চোখ খুলে সে দেখতে পায় একটা মেয়ে তার পাশে রাগী চেহারা নিয়ে দাঁড়িয়ে রয়েছে। মেহেরিকা চোখ জোড়া কসলাতে কসলাতে বলে। মেহেরিকার কথা শুনে সানিয়ার রাগ দ্বিগুণ হয়ে যায়। আচমকা মেহেরিকার হাত ধরে টেনে তাকে সোফা থেকে তুলে নিজের পাশে দাঁড় করায়। এদিকে আদি এগিয়ে এসে তাদের পাশে বলে, সানিয়া, ওর হাত ছাড়ো, যা বলার আমায় বলো। আদির কথার জবাব না দিয়ে মেহেরিকার দিকে রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে সানিয়া বলে, আমি কে? আমার সংসার, আমার আদি, আমার রুম, এসে আমাকে বলছিস আমি কে? তুই কে সেটা বল। পেছন থেকে সালেহা চৌধুরী, দিবা আর মিলি সাথে রুমের ভিতর ঢুকতে ঢুকতে বলেন। ও হলো এই বাড়ির ছোট বউ। সালেহা চৌধুরীর পাশে গিয়ে সানিয়া বলে, আন্টি কি বলছেন আপনি? আদির বউ? আদির বউ তো আমার হওয়ার কথা ছিল, তাই না? ওই মেয়ে কিভাবে হবে বলুন? তোমার সাথে বিয়ে হওয়ার কথা ছিল, হয়নি তো। মেহেরিকাকে সাথেই ওর বিয়ে হয়েছে, আর এই সত্যিটা তোমার মানতে হবে। সালেহা চৌধুরীও তার বিপক্ষে। কিছু কি আর হাতে নেই তার? যে আদির জন্য নিজেকে পরিবর্তন করেছে সেই আদি নাকি অন্য কারো? তাই যদি হয় তাহলে তাকে ঠকানো হলো কেন? দাঁতে দাঁত চেপে সালেহা চৌধুরীর উদ্দেশ্যে সানিয়া বলে, আমাকে ঠকিয়ে এত সহজে ছাড় পাবেন ভেবেছেন আপনারা? সবাইকে চুপ দেখে সানিয়ার রাগ আরো বেড়ে যায়। চেঁচিয়ে বলে ওঠে, মানি না আমি, এই বিয়ে মানি না আমি। সালেহা চৌধুরী ধমকে সুরে বলেন, আস্তে কথা বলো। তোমার চিৎকার চেঁচামেচি আমাদের রুম পর্যন্ত যাচ্ছে, শুনেই আমি এসেছি। বাসায় মুরব্বি আছে সেই খেয়াল আছে তোমার? চুপচাপ থাকো, তোমার বাবা আসলেই কথা হবে। এসো এখন। আমি আদির রুম ছেড়ে কোথাও যাব না। কথাটি শুনে মিলি বলে ওঠে, এই যে সানিয়া, বেহায়াপনা করবে না একদম। আদের রুমে থাকার অধিকার একমাত্র ওর বউয়ের। চলো তুমি। দাঁত মুখ খিচে সানিয়া বলে, বললাম তো আমি যাব না, এখানেই থাকবো। সালেহা চৌধুরী শান্ত গলায় বলেন, দেখো মা, জেদ করে না, আসো। দিবার রুমে চলো, আমি তোমাকে। সালেহা চৌধুরীর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে সানিয়া। তিনি কিছু বলছেন বুঝতে পারলেও শুনছে না সে কিছুই। সবকিছু ঝাপসা লাগছে তার। হঠাৎই সানিয়া মাটিতে লুটিয়ে পড়ে সকলের সামনে। ঘটনার আকস্মিকতায় সবাই হতভম্ব হয়ে যায়। কিছুক্ষণ স্তব্ধভাবে দাঁড়িয়ে থেকে সালেহা চৌধুরী আদির উদ্দেশ্যে বলেন, ওকে কোলে না দি। মানে? দেখেছিস তো মেয়েটা অজ্ঞান হয়ে গিয়েছে। যতই গলাবাজি করি ওর এই অবস্থার জন্য আমরাই দায়ী। হুম। কোলে তুলে দিবার রুমে নিয়ে চল, পাশেই তো। যাচ্ছে। আদি কোলে তুলে সানিয়াকে নিয়ে এগিয়ে যায় দিবার রুমের দিকে। আদির পিছু পিছু সালেহা চৌধুরী আর মিলি গেলেও দিবা থেকে যায় আদির রুমে। মেহেরিকার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে তার পাশে এসে বলে, আমার ভাইয়ার পছন্দ এত ভালো? দিবার কথায় মৃদু হেসে মেহেরিকা বলে, আছি ভালো। ভাবি তুমি কিছু মনে করো না, সানিয়া আপি আদি ভাইয়াকে ভালোবাসে, তাই একটু পাগলামি করছে। আচ্ছা তুমি আরাম করো, আমি সানিয়া আপির কাছে যাই। একটা চায়ের দোকানে বসে আছেন কাশেম আহমেদ। বাসায় বসে বউয়ের প্যানপ্যানানি শোনার চেয়ে এখানে বসে থাকাটাই শ্রেয়। চায়ের দোকানে কাশেম আহমেদকে বসে থাকতে দেখে কয়েকজন লোক এসে ভিড় করে। একজন তার দিকে তাকিয়ে বলে, বাসায় বুঝি বউ শান্তিতে থাকতে দিচ্ছে না? হঠাৎ এমন প্রশ্নে চমকে যায় কাশেম আহমেদ। শান্ত গলায় বলেন, চা খেতে এসেছি। মেয়েরিকা পালাইছে বলে ঘরে চা খাওয়া বন্ধ হয়ে গেছে নাকি? কথাটি বলেই হো হো শব্দে হেসে ওঠে সকলে। হাসি থামিয়ে আবারও কাশেম আহমেদের উদ্দেশ্যে বলে, তোমার মেয়ে কোথায়? বিয়ের আসর সেরে পালাই কোন বেটার কাছে গেছে? এ পর্যায়ে ফুঁসে ওঠেন কাশেম আহমেদ। অগ্নিদৃষ্টিতে তাকিয়ে বলেন, আমার মেয়েকে নিয়ে আজেবাজে কথা বলবেন না কেউ। কারো বিপদে এভাবে হাসি তামাশা করা উচিত না।
তোমাদের ঘরেও মেয়ে আছে, কখন কি হয়ে যায় কেউ বলতে পারে না। দরজাটা টেনে দিয়ে বিছানায় এসে বসে মেহেরিকা। সানিয়া মেয়েটা বোধহয় অনেক কষ্ট পেয়েছে, পাবেই তো। তার ভালোবাসার মানুষ অন্য একটা মেয়েকে বিয়ে করে নিয়ে এসেছে। ভালোবাসা হারানোর কষ্ট আদি না বুঝলেও সে বুঝে ভালো করে। রাজীব রাজীবকে হারিয়েছে সে। অনেক বেশি ভালোবাসতো বলে রাজীবের এমন আচরণের পরেও সে রাজীবকে ভুলতে পারছে না। মেহেরিকা বিছানায় শরীরটা এলিয়ে দেয়, চোখ জোড়া বন্ধ করে আবারও ঘুমানোর চেষ্টা করে, কিন্তু সানিয়ার এমন ব্যবহার তার মনকে অস্থির করে তুলেছে। মেয়েটা তার মতো কষ্ট পাচ্ছে কি? রাজীব যখন তাকে বলেছিল সে তাকে নয় অন্য একটা মেয়েকে খুব তাড়াতাড়ি বিয়ে করবে, তারও অনেক কষ্ট হয়েছিল। এত কিছুর পরেও রাজীবের সাথে কাটানো সময় এর কথা মনে পড়লে সব রাগ পানি হয়ে যায়। ছুটে যেতে ইচ্ছে হয় রাজীবের কাছে। সেদিনগুলি যদি আবার ফিরে পাওয়া যেত। রাজীবের কথা ভাবতে ভাবতে মেহেরিকা উল্টাতে থাকে স্মৃতির পাতা। রাজীবের সাথে যখন তার প্রথম দেখা হয় সেদিন ছিল পহেলা বৈশাখ। লাল পাড়ের সাদা শাড়ি পরে বান্ধবী আনিকার সাথে ঈদগাহ বৈশাখের মেলায় এসেছিল মেহেরিকা। জমজমাট মেলা হয়েছিল সেইবার, আর ওখানেই প্রথম তার সাথে দেখা হয় রাজীবের সাথে। খুব বেশি সময় আগের কথা নয় এসব, 2 বছর আগের কথা। সেই বৈশাখী মেলায় আনিকার বফ এসেছিল, আর তার সাথেই আসে রাজীব। আনিকা তার বফের সাথে কিছু সময় একা কাটানোর জন্য মেহেরিকাকে রাজীবের সাথে থাকতে বলেছিল, আর তখনই রাজীব আর মেহেরিকার প্রথম কথা হয়। আপনার নামটা জানতে পারি? জি, মেহেরিকা। অনেক সুন্দর নাম। ধন্যবাদ। আমার নাম জিজ্ঞাসা করবেন না? বলেন। রাজীব। ও। পড়াশোনা করেন? অনার্স প্রথম বর্ষে। আমার ছোট অনেক। তুমি করে বলি। আচ্ছা। তোমার বাসা ঈদগাহতেই? হুম। আমারও। ও। এভাবে আর কতক্ষণ প্রশ্ন করতে ভালো লাগে? একটু মন খুলে কথা বললে কি হয়? মেয়েটা লজ্জা পাচ্ছে নাকি রাজীবের সাথে কথা বলার ইচ্ছে নেই তার? কিন্তু তার তো ইচ্ছে হচ্ছে মেহেরিকার সাথে অনবরত কথা বলতে, তার কথা শুনতে। প্রথম দেখাতেই অনেকখানি ভালো লাগা কাজ করছে মেহেরিকার জন্য। সে কি মেহেরিকাকে প্রথম দেখায় ভালোবেসে ফেলেছে? হয়তো হ্যাঁ, বাসতেই পারে। সমস্যা কি? না, সমস্যা আছে। শুধু সে ভালোবাসলে হবে না, মেহেরিকারও বাসতে হবে, না হলে তাকে আপন করে পাবে কি করে? আপন মনে এসব ভেবে মেহেরিকার দিকে তাকিয়ে রাজীব বলে, তোমার কি আমার সাথে কথা বলতে ভালো লাগছে না? লাগছে না। এভাবে শাড়ি পরে অপরিচিত একটা ছেলের সাথে দাঁড়িয়ে কথা বলতে কি ভালো লাগে? একদমই না। উফ, আনিকাটা তাকে কোন ঝামেলায় ফেলে চলে গিয়েছে কে জানে। কথাগুলি রাজীবকে শোনানোর ইচ্ছে থাকলেও না শুনিয়ে মুখে অনেক কষ্টে হাসি এনে মেহেরিকা বলে, না তা না, আপনি বলুন না, আমি শুনছি। মেহেরিকার হাসি দেখে রাজীব প্রায় মাতাল হওয়ার অবস্থা। তার ইচ্ছে করছে এখনই মেহেরিকার সাথে হারিয়ে যেতে। এত সুন্দর মিষ্টি হাসি কোনো মেয়ের হতে পারে তার জানা ছিল না। না, কিছুতেই এই মেয়েকে আর কারো হতে দিতে পারে না সে। নিজের করে রেখে দেবে আজীবনের জন্য। মৃদু হেসে রাজীব বলে, চলো না হাঁটি। এক জায়গাতে এইভাবে দাঁড়াতে ভালো লাগছে না। কিন্তু আনিকা? ফোন আছে তো, কল দিবে। ঠিক আছে। মেহেরিকার পাশে হেঁটে চলেছে রাজীব। অনেক মানুষের ভিড় থাকায় মেহেরিকার খুব পাশে হাঁটার সুযোগ পেয়েছে সে। মাঝে মাঝে হাতের সাথে হাত লাগছে দুজনের। রাজীবের ইচ্ছে হচ্ছে এভাবে নয়, মেহেরিকার একটা হাত নিজের হাতের মাঝে নিয়ে অনেক দূরে হারিয়ে যেতে। কিছু দূর হেঁটে রাজীবের চোখ যায় তাজা গোলাপের দিকে। একটা পিচ্ছি ছেলে ফুলের দোকানে বিক্রি করছে। রাজীব হঠাৎ মেহেরিকার হাত ধরে তাকে টানতে টানতে বলে, তাড়াতাড়ি আসো আমার সাথে। আচমকা রাজীবের এমন কাণ্ডে হতভম্ব হয়ে যায় মেহেরিকা। বিরক্তি নিয়ে তাকায় রাজীবের দিকে। এতক্ষণ একসাথে থাকলেও রাজীবের দিকে তাকায়নি মেহেরিকা, কিন্তু এখন তার দিকে তাকিয়ে মুখের ভাষা হারিয়ে যায় মেহেরিকার। শ্যামবর্ণ গায়ের রং, মুখে খোঁচা খোঁচা দাঁড়িয়ে, চুলগুলো কোকড়ানো, সব মিলিয়ে মায়াবী চেহারার একটা ছেলে। অনেক ছেলেই সে দেখেছে, কিন্তু মায়াবী চেহারার ছেলে এই প্রথম দেখছে সে। হাত ধরার জন্য কয়েকটা কথা শোনানোর ইচ্ছে থাকলেও রাজীবের চেহারার দিকে তাকিয়ে সেই ইচ্ছে মরে যায় মেহেরিকার। মেহেরিকার হাত ধরে তাকে নিয়ে ফুলের দোকানটায় আসে রাজীব। হাতে কয়েকটা গোলাপ ফুল নিয়ে মেহেরিকার পেছনে গিয়ে তার খোপায় গুজে দিতে থাকে সেগুলো। তাড়াতাড়ি করে দোকানের দিকে আসায় হাঁপিয়ে ওঠে রাজীব। খোপায় ফুল গোজার সময় তার নিঃশ্বাসগুলি মেহেরিকার ঘাড়ে এসে পড়ছিল। এক একটা নিঃশ্বাস মেহেরিকার ঘাড়ে পড়লেও তার মনে দোলা দিয়ে যাচ্ছে।
সারা শরীর শিহরিত হয়ে যাচ্ছে। এ কেমন অদ্ভুত অনুভূতি, এ কেমন ভালো লাগা। খোপায় ফুল গুজে মেহেরিকার সম্মুখে গিয়ে রাজীব বলে। এত সুন্দর খোপায় ফুল না থাকলে কি হয় মেহের? মুচকি হেসে মেহেরিকা বলে। মেহের, এক হাত দিয়ে নিজের মাথায় নিচে একটা বাড়ি দিয়ে রাজীব বলে। মেহেরিকা হবে? মেহেরিকা? হুম। কিন্তু আমি কি মেহের বলতে পারি? উম, মন্দ না, বলতে পারেন। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে কেন? ফুল উপহার দেওয়ার জন্য। খুশি হয়েছে তুমি? হুম। রাজীব পকেট থেকে 500 টাকার একটা নোট বের করে দোকানে বসা পিচ্ছিটার হাতে দিয়ে বলে। এই পুচকে এই টাকা থেকে ফুলের দাম বাদ দিয়ে যা থাকবে সব তোর। মেলা থেকে কিছু কিনিস। আচ্ছা ভাই, এখন কথা জিগাই। বল। এই পরীর মতন আপা তোমার বউ? ছোট্ট ছেলেটার মুখে এমন কথা শুনে লজ্জায় মুখ লাল হয়ে যায় মেহেরিকার। মেহেরিকার মুখের দিকে তাকিয়ে রাজীব পিচ্ছিটার উদ্দেশ্যে বলে। সে ভাগ্য হয়নি রে, তবে হ্যাঁ, দোয়া করিস এমন পরীর মতো একটা বউ যেন পাই। আচ্ছা। দোকান থেকে কিছু দূর এগিয়ে যেতেই মেহেরিকা বলে। পিচিকে এত টাকা কেন দিয়েছেন? কারণ ও পুরো মেলার মধ্যে সবচেয়ে সুন্দর জিনিসটাই বিক্রি করেছে। আপনি খুব মজার মানুষ। মেহেরিকার কথার জবাব না দিয়ে সামনে তাকিয়ে রাজীব বলে। নাগরদোলায় চড়বা? আতঙ্কিত মুখে তার দিকে তাকিয়ে মেহেরিকা বলে। না। কেন? আমার ভয় করে। মেহেরিকার মুখের দিকে তাকিয়ে ফিক করে হেসে দেয় রাজীব। রাজীবকে হাসতে দেখে বলে সে। হাসির কি আছে? তোমার চাঁদ মুখখানা নাগরদোলার কথা শুনে এমন ফ্যাকাশে হয়ে যাবে আমার জানা ছিল না। আমার খুব ভয় লাগে। কেটে যাবে? কি? ভয়ে কেটে যাবে মানে? আজ আমার সাথে চড়বা তুমি, একটুকুও ভয় করবে না তোমার। এই না না না, আমি চড়বো না। প্লিজ মেহের। মেহের। রাজীব তাকে মেহের নামে ডাকলে এত কেন ভালো লাগা কাজ করছে তার মাঝে। মেহের ডেকে রাজীব তাকে এত দূরে কোথাও হারিয়ে যেতে বললেও সে রাজি হয়ে যাবে হয়তো। হ্যাঁ, এসব ভেবে নিজের মনে হেসে চলেছে মেহের। কি হলো, চড়বা না? চড়বো। নাগরদোলায় পাশাপাশি বসেছে মেহেরিকা আর রাজীব। মেহেরিকার ভয় লাগলেও মনের মাঝে ভালো লাগাও কাজ করছে। প্রায় 5 বছর পরে সে আবার নাগরদোলায় উঠেছে। ভয় লাগে তার, মাথা ঘুরোনো, যার কারণে চড়া হয় না। নাগরদোলা যখন ঘুরতে শুরু করে মেহেরিকা রাজীবের শার্টের কলার চেপে ধরে বলে। প্লিজ 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 থামাতে বলুন, এটা আমার ভয় করছে খুব। মেহেরিকাদের সামনে দুটো বাচ্চা মেয়ে বসেছে, তাদের দিকে তাকিয়ে হেসে রাজীব বলে। কি ভীতু তুমি মেহের! এই দেখো, এই পিচ্চি মেয়ে দুটো কোনো ভয় পাচ্ছে না। আমি এত কিছু জানি না, আমার খুব ভয় করছে। রাজীব খেয়াল করে মেহেরিকা তার শরীরের সাথে ঘেঁষে বসে প্রায় জড়িয়ে ধরে এক হাত দিয়ে তার কলার চেপে ধরেছে। মেহেরিকার চোখ দুটো বন্ধ। ভয় ভয় চেহারাতে আরও বেশি সুন্দর লাগছে মেহেরিকাকে। রাজীব তার হাতের উপর হাত রেখে বলে। এখন আর ভয় করবে না মেহের। আসলেই আসলেই মেহেরিকার আর ভয় করছে না, যার কারণে এই প্রথম সে একটানা 5 বার নাগরদোলায় চড়েছে রাজীবের সাথে। নাগরদোলা থেকে নামতেই ফোন আসে রাজীবের। হ্যালো রাজীব, তোরা কোথায়? মেলায় আছি। আমি আর অনিকা মেলার মেন গেটে আছি। মেহেরিকাকে নিয়ে চলে আয়। তোরা আরও সময় কাটাতে পারিস। আরে না, আনিকার বাসায় যেতে হবে। আচ্ছা, আমরা আসছি। ধ্যাত, মাত্র মেহেরিকার সাথে ঘনিষ্ঠ হচ্ছিল সে, আর এখনই ব্যাঘাত ঘটতে হলো। কি হতো আর একটু পরে বাসায় গেলে? এসব ভেবে রাজীবের মনটা খারাপ হয়ে যায়। ধন্যবাদ আপনাকে। কেন? ভয় কাটানোর জন্য। ও, তোমাকে ভেবেছিলাম আমি দিমাগি মেয়ে, কিন্তু তুমি দেখি অনেক মিশুকি। যাকে ভালো লাগে তার সাথে মিশি। তার মানে আমার ভালো লেগেছে তোমার। কিছুক্ষণ চুপ থেকে মেহেরিকা বলে। না লাগার কারণ নেই। ঘড়িতে সময় রাত 2টা। মেহেরিকার চোখে ঘুম নেই। নির্ঘুম থেকে রাজীবের কথা ভাবতেই ইচ্ছে করছে তার। কিছু সময় এর পরিচয়ে কাউকে এতটা ভালো লাগতে পারে জানা ছিল না মেহেরিকার। আচ্ছা, রাজীবেরও কি তাকে ভালো লেগেছে? যদি লাগে তাহলে কিছু বলেনি কেন? অবশ্য সে নিজেও কিছু বলেনি, কিন্তু রাজীবের বোঝার উচিত ছিল সে মেয়ে হয়ে কিভাবে বলবে, ছেলের থেকেই বলতে হবে।
এসব ভেবে নিজের মনেই হেসে চলেছে মেহরিকা। কি আবল তাবল ভাবছে সে? কি বলবে রাজীব? সেইবার রাজীবকে কি বলবে? ঘোড়ার ডিম। না, নামাতে হবে। রাজীব নামের ভূত মাথা থেকে নামাতে হবে। সকাল 9টা। রাজীবের মা কুনসুম হক এসে দেখেন তার ছেলে এখনো ঘুমোচ্ছে। রাজীব, এখনো ঘুমাচ্ছিস তুই? ওঠ বলছি। উফ মেহের, আর একটু ঘুমাতে দাও। মেহের? কে এই মেহের? এই রে, কি বলে ফেলেছে সে! জিভে কামড় দিয়ে এক লাফে বসে পড়ে রাজীব। আর চোখে মায়ের দিকে তাকিয়ে বলে, নতুন একটা নাটক দেখছিলাম আম্মা, ওখানে নায়িকার নাম মেহের। ছেলের দিকে তাকিয়ে কুনসুম হক বলেন, আচ্ছা তাই? তা নায়কের নাম বুঝি রাজীব ছিল? কথাটি শুনেই লজ্জায় মাথা নিচু করে রাখে রাজীব। ছেলের পাশে কুনসুম হক বসে বলেন, কে এই মেয়েটা? ভনিতা না করে বলবি? রাজীবের কাছ থেকে কোনো সাড়া না পেয়ে কুনসুম হক বলেন, ঠিক আছে, বলিস না, আমি গেলাম। কথাটি বলেই কুনসুম হক বিছানা ছেড়ে উঠতে চায়, আর ঠিক তখনই রাজীব তার হাত ধরে বলে, আমি ভালোবাসি ওকে। বিকালে উঠোনে বসে ভাই বোনদের সাথে খুনসুটি করছে মেহেরিকা। হঠাৎ সদর দরজার দিকে চোখ যেতেই চমকে যায় সে। দরজার পাশে দাঁড়িয়ে রয়েছে রাজীব, সাথে একজন বয়স্ক মহিলা দেখা যাচ্ছে। দরজা খোলা থাকায় মেহেরিকা তাদের স্পষ্ট দেখতে পায়। তাদের দেখে মেহেরিকা এগিয়ে যায় সদর দরজার দিকে। আপনি? দুঃখিত মেহের, এভাবে তোমাকে না জানিয়ে আসা আমার উচিত হয়নি। কিন্তু আপনি এইখানে কেন? আমার মা তোমার মায়ের সাথে দেখা করতে এসেছেন। আর কোনো কথা না বলে কুনসুম হকের পাশে গিয়ে মেহেরিকা তারকে পায়ে ধরে সালাম করে বলে, ভালো আছেন আন্টি? হ্যাঁ, তুমি ভালো আছো? জি, ভালো আছি। আসুন না, মা ভেতরে আছেন। কুনসুম হক মেহেরিকার সাথে ভেতরে ঢোকেন। চোখ মুনিয়াদের দিকে যেতেই তিনি জিজ্ঞাসা করেন, এরা কারা? আমার ভাই বোন। ভাই? মেহেরিকার তুলনায় তার ভাইকে বেশ ছোট লাগছে। 2 বা 3 বছরের একটা ছেলে মেহেরিকার ভাই কি করে হয় কুনসুম হকের মাথায় আসে না। কুনসুম হক মেহেরিকার সাথে ড্রয়িং রুমে এসে বসতেই সেখানে প্রবেশ করেন মেহেরিকার মা রেশমা আহমেদ। তাদের দেখে রেশমা আহমেদ বলেন, কে আপনারা? কি চাই? মেহমানের সাথে এমন ব্যবহার মানুষ করে জানা ছিল না কুনসুম হকের। শান্ত গলায় জবাব দেন, আমরা আসলে মেহেরিকার মা বাবার সাথে কথা বলতে এসেছিলাম। বাইরে থেকে বাসায় ঢুকে কাশেম আহমেদ তাদের উদ্দেশ্যে বলেন, আসসালামু আলাইকুম। আমি মেহেরিকার বাবা। বাসার পাশে আমার দোকান। আপনাদের বাসার ভেতরে ঢুকতে দেখে আসলাম, কিন্তু আপনাদের চিনলাম না। কোনো দরকারে এসেছেন কি? জি। বসুন না আপনারা। সোফায় কুনসুম হক বসতে বসতে মেহেরিকার উদ্দেশ্যে বলেন, মা, তুমি ভেতরে যাও, তোমার বাবা মায়ের সাথে কথা আছে আমার। জি। রেশমা আহমেদও তাদের পাশে এসে বসেন। ভ্রু কুঁচকে বলেন, আমি ওর মা। এখন আপনি আগে পরিচয়টা দেন, তারপর অন্য কথা। আজকাল যেভাবে চোর ডাকাতের সংখ্যা বাড়ছে, ভালো মানুষে যে ঘরে ঢুকে ডাকাতি করে এখন। কথাটি শুনে কাশেম আহমেদ বলে ওঠেন, রেশমা, যা বলতে এসেছেন বলতে দাও ওনাদের। রেশমা আহমেদের কথা গুরুত্ব না দিয়ে কুনসুম হক বলেন, আমাদের বাড়ি আপনাদের পাশের এলাকায়। আমার স্বামী সরকারি চাকরিজীবী। আসলে আপনার মেয়েকে আমার ছেলের পছন্দ হয়েছে। ও মেহেরিকাকে বিয়ে করতে চায়। কিন্তু আমার ছেলে মাস্টার্স করছে এখন। মাস্টার্স শেষ হলেই সেও চাকরি করবে। ততদিন যদি আপনারা মেহেরিকার অন্য কোথাও বিয়ে ঠিক না করতেন। কাশেম আহমেদ কিছু বলার আগে রেশমা আহমেদ বলেন, পাত্র কি এটা? জি। কি যুগ আসছে, লজ্জা শরমের মাথা খেয়ে ছেলেকে নিয়ে চলে আসছে। আমরা কি বলেছিলাম মেয়ে বিয়ে দিব? কাশেম আহমেদ বিরক্ত মুখে বলেন, রেশমা, তুমি ভিতরে গিয়ে ওনাদের জন্য চা নাস্তার ব্যবস্থা করো। কিন্তু যাও ভেতরে। রেশমা আহমেদ ভেতরে যেতেই কাশেম আহমেদ বলেন, কিছু মনে করবেন না ওর কথায়। না, ঠিক আছে। আসলে আপনাদের কিছু কথা জানা দরকার। জি, বলুন। মেহেরিকার যখন এসএসসি পরীক্ষা শেষ হয়, ক্যান্সারে ওর মা মারা যায়। এখন যাকে দেখছেন সে আমার দ্বিতীয় স্ত্রী। এখন বুঝেছেন কুনসুম হক কেন মেহেরিকার ভাই তার তুলনায় এত ছোট। ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে কাশেম আহমেদ আরও বলেন, ওর মায়ের চিকিৎসার পেছনে অনেক টাকা খরচ হয়ে যায়। বর্তমানে আমি
বাসার পাশে মুদি দোকান দিয়ে সংসার খরচ চালাচ্ছে। মেহেরিকা আমার মেয়ে বলে বলছি না, খুব ভালো মেয়ে সে। মেহেরিকা আর মুনিয়া আমার প্রথম স্ত্রীর সন্তান। ছোট একটা ছেলে আছে আমার। ওদের নিয়ে কোনো মতে দিন কেটে যাচ্ছে আমাদের। সব কিছু জানার পর যদি আপনার ভালো লাগে জানাবেন, তারপর না হয় মেহেরিকার সাথে কথা বলা যাবে। ভেবেছিল ভালো কোনো পরিবার একমাত্র ছেলের বিয়ে দেবেন কুলসুম হক, কিন্তু এখানে একে তো অভাবই তার ওপর সৎমা। মনটাই খারাপ হয়ে যায় তার। ফ্যাকাশে মুখ নিয়ে কাশেম আহমেদের উদ্দেশ্যে বলেন, জি, আমরা আজ আসি। এভাবে খালি মুখে যাবেন না প্লিজ। আরেকদিন আসবো, আজ উঠি। মেহেরিকার রুমে গিয়ে রেশমা আহমেদ বলেন, ওই ছেলের সাথে প্রেম প্রীতি চলে, তাই না তোমার? কোন ছেলে? যে মা নিয়ে আসছে? না। তাহলে মা নিয়ে বিয়ের প্রস্তাব কেন দিতে আসছে? বিয়ের প্রস্তাব কথাটি শুনে চমকে যায় মেহেরিকা। রাজীবের বউ হবে সে? এটা কি স্বপ্ন নাকি সত্যি? এত তাড়াতাড়ি এটা কি করে সম্ভব? মেহেরিকার কাছ থেকে কোনো জবাব না পেয়ে রেশমা আহমেদ বলেন, কি হলো, কথা বলিস না কেন? কিছু না বলে ছুটে যায় মেহেরিকা ড্রয়িং রুমে, কিন্তু সেখানে তার বাবাকে ছাড়া কাউকে দেখতে না পেয়ে বলেন, ওনারা কোথায় বাবা? কি করব? ও, কেন এসেছিলেন? তোর জন্য বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিলেন, কিন্তু আমাদের পরিবারের অবস্থা আর তোর মা নেই জেনে কিছু না জানিয়ে চলে গিয়েছেন। স্বপ্ন দেখার আগেই ভঙ্গ হলো মেহেরিকার। তাদের মতো মধ্যবিত্ত পরিবারের মেয়েদের এমন উদাসীন স্বপ্ন দেখা আসলেই উচিত নয়। হতাশ হয়ে নিজের রুমের দিকে পা বাড়ায় মেহেরিকা, কিন্তু কাশেম আহমেদের ডাকে দাঁড়িয়ে পড়ে সে। ছেলেটাকে চিনিস? আনিকার সাথে বৈশাখী মেলা গিয়েছিলাম কাল, ওখানেই পরিচয়। ও, ভালো লেগেছে? চুপ করে নিচের দিকে তাকিয়ে থাকে মেহেরিকা। চুপ করে থাকা সমতের লক্ষণ, এমনটাই জানেন কাশেম আহমেদ। ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে বলেন, ভাগ্যে থাকলে ঘুরে ফিরে চলে আসবে আবার। যা মা, নিজের রুমে যা এখন। এভাবে হুট করে কেন চলে এলে আম্মা? কেমন পরিবারের মেয়ে তুই পছন্দ করেছিস, অভাবের শেষ নেই। শুধু তা নয়, সৎ মা আছে মেয়ের। কেমন খারাপ ব্যবহার ওই মহিলার। মেহেরকে কেমন লেগেছে তোমার? খানিকক্ষণ চুপ থেকে কুলসুম হক জবাব দেন, বেশ সুন্দরী সে, কিন্তু সুন্দর দিয়েই কি সব হয়? তুই আমাদের একমাত্র ছেলে, কত আশা ভরসা আছে তোকে নিয়ে। তুই ভেবে দেখ, এই মেয়েকে বিয়ে করলে কত ঝামেলা পোহাতে হবে তোকে। কি ঝামেলা? কি ঝামেলা? যে অভাবী তারা, বিয়ের পর পুরো ফ্যামিলি খরচ চালাতে হবে তোকে। কোনো জামাই আদর পাবি না, কেমন শাশুড়ি পাবি দেখেছিস তো। কিন্তু মা, মেহেরের দোষ কোথায় এতে? মেহেরিকার দোষ আছে আমি বলছি না। তবে কি বলতে চাইছো তুমি? আমি ওই বাড়ির মেয়েকে বউ করে আনতে চাই না। এটাই তোমার শেষ কথা? হুম। শান্ত গলায় রাজীব বলে, ঠিক আছে, এনো না। মাস্টার শেষে আমি দূরে কোথাও চলে যাব। কোনোদিন আমায় বিয়ে করতে বলবে না। রাজীব। আর কোনো কথা না বলে রাজীব বাসার বাইরে চলে যায়। মেহেরিকা ভেবে চলেছে কিভাবে রাজীব তার বাসার ঠিকানা পেয়েছে। আনিকা দিয়েছে কি? হয়তো হ্যাঁ। রাজীব যে এমন একটা কাণ্ড করবে কল্পনাও করেনি সে। সরাসরি মাকে নিয়ে প্রস্তাব দিতে চলে এসেছে রাজীব। সাহস আছে বলতে হয় ছেলের, কিন্তু লাভ কি হলো? প্রাপ্তির খাতায় শূন্য ছাড়া কিছুই নেই। আচ্ছা, আনিকা কি রাজীবকে বলেনি তার পরিবার সম্পর্কে? বললে সবটা জেনে বিয়ের প্রস্তাব নিয়ে আসতো তারা। এভাবে হুট করে এসে হুট করে নিশ্চয়ই চলে যেত না। মেহেরিকা। আনিকার ডাকে ভাবনার জগৎ থেকে বের হয় সে। আরে তুই ভেতরে আয়, বস আমার পাশে। আনিকা তার পাশে এসে বিছানার উপরে বসতে বসতে বলে, রাজীব ভাই এসেছিল? তুই জানতি সে আসবে? আমাকে দুপুরের দিকে বব ফোন করে তোর বাসার ঠিকানা নেয় রাজীব ভাইয়ের জন্য। তার মা আসবে বলেছে সাথে। আমাকে নিষেধ করেছিল তোকে না বলার জন্য, যদি তুই আসতে নিষেধ করিস তাদের, তাই আমি বলিনি। তা তোর বাসায় মেনেছে? তোর কি ভালো লাগে রাজীব ভাইয়াকে? আমার আর আমাদের মতের কথা বাদ দে, তারা আমাদের পারিবারিক অবস্থার কথা শুনেই চলে গিয়েছেন। বলিস কি? মেহেরিকার মুখের দিকে ভালোভাবে তাকিয়ে আনিকা প্রশ্ন করে, তোর ভালো লাগেছে তাই না রাজীব ভাইয়াকে? ছলো ছলো দৃষ্টিতে তার দিকে তাকিয়ে মেহেরিকা জবাব দেয়, কিন্তু সে আমার ভাগ্যে নেই হয়তো।
7 দিন পার হয়ে যায় কিন্তু মেহেরিকার মাথা থেকে রাজীব নামক ভূত নামেনি এখনো। নিজের রুমে বসে বৈশাখের দিনের কথা ভাবছিল সে। আসবো মা? বাবার ডাকে মৃদু হেসে মেহেরিকা জবাব দেয়। আসো বাবা। মেয়ের পাশে বসে কাশিম আহমেদ একটা মোবাইলের বক্স তার দিকে এগিয়ে দিয়ে বলেন। এটা তোর জন্য। মেহেরিকা হাতে বক্সটি নিয়ে বলে। মোবাইল? হুম। খুশি হলেও টাকা খরচ করে এটার কি দরকার ছিল? এটা ভেবে মুখটা কালো হয়ে যায় মেহেরিকার। কি রে মা, টাকা নিয়ে ভাবছিস? কি দরকার ছিল বাবা এটার? খুব দরকার ছিল। কোনোদিনও মুখ ফুটে কিছু চাসনি। এই বয়সে একটা মোবাইলও না না থাকলে কি হয়? কিন্তু বাবা। সিমও আছে ভেতরে। আপদ বিপদ বান্ধবীদের সাথে কথা বলার জন্য লাগে মা, আমি জানি। ধন্যবাদ তোমাকে বাবা। পরের দিন কলেজ থেকে ফিরেই নতুন মোবাইল নিয়ে গেমস খেলতে ব্যস্ত হয়ে যায় মেহেরিকা। ভালোই হয়েছে বাবা তাকে মোবাইলটা দিয়েছে। আজ তার সব বান্ধবীদের মোবাইল নাম্বার দিয়ে এসেছে সে। এখন থেকে সেও তাদের মতো ঢং করে ছবি তুলতে পারবে। মনে হতেই হাসিতে মুখ ভরে যায় তার। এভাবে হেসে হেসে মোবাইল টেপার কি আছে? মায়ের কথায় গেমস খেলা বন্ধ করে দাঁড়িয়ে যায় মেহেরিকা। কত কাজ আছে ঘরে, সেই খেয়াল আছে? মুনিয়ার সামনে পরীক্ষা, তুই কি চাইছিস? পড়া বাদ দিয়ে সে কাজ করুক আর তুই শুয়ে শুয়ে মোবাইল টিপবি? আমি এক্ষুনি সব করে দিচ্ছি মা, একটু আরাম করছিলাম। দেখছি কি আরাম করছোস, মোবাইল টিপে টিপে আরাম দেখাচ্ছে। রাত 1টা। মেহেরিকা আর মুনিয়া বেঘরে ঘুমোচ্ছে। হঠাৎ কল আসে মেহেরিকার ফোনে। রিংটনের তীব্র শব্দে ঘুম ভেঙে যায় মুনিয়ার। চোখ কসলাতে কসলাতে বোনের উদ্দেশ্যে বলে। আপু, তোর ফোন বাজে, দেখ না কে। উফ মনু, বিরক্ত করিস না। ধর না আপু, না হলে আমার বিরক্ত লাগছে। ঘুম ঘুম চোখে না দেখেই মেহেরিকা ফোন রিসিভ করে বলে। হ্যালো, বল। আমি কি জানতে না চেয়েও হ্যালো বললো? গলার শব্দটা শুনেই চমকে যায় মেহেরিকা। কোথায় ঘুম কোথায় কি, এক লাফে শোয়া থেকে বসে বলে। আপনি? কে আমি? আপনি আর কি? কে আর কি? আরে ওই যে। কোন যে? ধ্যাৎ, আপনি রাজীব। মেহেরিকা তার কণ্ঠ শুনেই চিনেছে তাকে। নাকি আনিকা বলেছে সে কল দিবে। না বললে অবশ্যই নিজ থেকে নাম্বার দিয়ে মেহেরিকাকে সারপ্রাইজ দিতে বলতো না। কি হলো, ঠিক ধরেছি না আমি? একদম ঠিক ধরেছ। কেমন আছেন আপনি? ভালো, তুমি? অনেক ভালো এখন। আগে কম ভালো ছিলে? না তা না। মেহেরিকার পাশ থেকে মুনিয়া বলে। এত রাতে কে আপু? তুই ঘুমাতো। ঘুমাচ্ছিস? বোনদের কথোপকথন শুনে রাজীব বলে। সেই কথা বলে? ছোট বোন মুনিয়া। কে কথা বলে? আমি আর ও দুজনেই ভয় পাই একা থাকতে। বিয়ের পর তুমি তো আমার সাথে থাকবা, তখন কি করবে মুনিয়া? কথাটি বলে জিভে কামড় বসায় রাজীব। এই রে, কি বলে ফেলেছে সে। কথাটি ঘোরানোর জন্য মেহেরিকা বলে। আমার নাম্বার কোথায় পেলেন? আনিকা আমার বন্ধুর কাছ থেকে আমার ফোন নম্বর নিয়ে কল দেয় আমাকে, তারপর তোমার নাম্বার দেয়। ও, কিন্তু ও আমাকে না জানিয়ে। ভুল বুঝো না আনিকাকে, তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য এটাই করেছে সে, যাতে তুমি খুশি হও। আপনার ফোনে আমি কেন খুশি হব? হওনি? না। সত্যি? হুম। তাহলে রাখছি, আর কখনো কল দিব না। চুপ হয়ে থাকে মেহেরিকা। সে খুশি হয়েছে, অনেক বেশি খুশি হয়েছে। কিন্তু রাজীবের মায়ের কথা মাথায় আসতেই মনটা খারাপ হয়ে যায়। তাহলে রাজীব কি তার পারিবারিক অবস্থার কথা জেনেও তাকে বিয়ে করতে রাজি ছিল? এমন হলে এই 7 দিন যোগাযোগ করেনি কেন? তার মা কি রাজি নন? মেহের। মেহের, আবার সেই ডাক। কেন এভাবে তাকে দুর্বল করে দিয়েছে রাজীব? ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে মেহেরিকা বলে। বলুন। আমি লাইন কাটতে পারছি না, অনেক কথা বলার আছে তোমার সাথে। বলুন। আমি তোমাকে ভালোবাসি মেহের। রাজীবের মুখে ভালোবাসি কথাটি শুনে কি করা উচিত মেহেরিকার বুঝে উঠতে পারছে না সে। সেও কি তাকে ভালোবাসে বলবে? এই মেহের, চুপ করে আছো কেন? আপনার আম্মু আমাকে মেনে নিয়েছে? সত্যি বলতে তোমাকে তার পছন্দ হয়েছে, কিন্তু বুঝেছি। আমি আমার আম্মাকে রাজি করিয়ে নেব মেহের। আপনি ভালো কোনো মেয়ে পাবেন,
মায়ের মনে কষ্ট না দিয়ে আমায় ভুলে যান। ভুলতে পারবো না তোমাকে। কেন নয়? আপনি আমাকে চেনেন কতদিন? ভালোবাসা কি বলে কয়ে সময় হিসেব করে হয়? আচ্ছা একটা কথা বলো, তুমি আমাকে ভালোবাসো না? না। মিথ্যে বলো না একদম। আমাকে আনিকা সবটা জানিয়েছে, আর তাই আমি তোমার সাথে যোগাযোগ করছি। নাহলে সেদিনের ঘটনার পর তোমার সাথে কথা বলতে আমার বিবেকে বাধা দিচ্ছিল, কিন্তু এখন জানি তুমি আমায় ভালোবাসো। তাহলে দূরত্ব কেন থাকবে বলো? আপনার মা? আমার আম্মাকে মানানোর দায়িত্ব আমার। তুমি শুধু একবার হ্যাঁ বলো। আপনি সত্যি ভালোবাসেন আমায়? বাসি। তাহলে শুনুন, আমিও আপনাকে ভালোবাসি, কিন্তু ভালোবাসলেই প্রেমের সম্পর্কে জড়াতে হবে এমন তো কোনো কথা নেই। আপনার মা যদি রাজি হয় বিয়ের প্রস্তাব নিয়ে আসবেন। যদি না হয়? সেটাই বলছিলাম, যদি না হয় তাহলে প্রেম করে লাভ কি? ভালোবাসি বলে মনে শান্তি দিলেও আমার মাথায় চিন্তার সাগর সৃষ্টি করে দিয়েছো এইসব বলে। যাক, তুমি যা বলো তাই হবে, তবে আমার সময়ের দরকার। কিন্তু ততদিনে যদি তোমার বিয়ে হয়ে যায়? হবে না। বাবা বলেছিলেন আমাকে অনার্স পাস বাসা থেকেই করাবেন যদি আমি চাই। এর চেয়ে বেশি সময় কি দরকার আপনার? মৃদু হেসে রাজীব বলে। না, চলবে। আজানের ধ্বনিতে চারদিক মুখরিত হয়ে ওঠে। সেই রাতে সারা রাত কথা বলে ফোনে মেহেরিকা আর রাজীব। আজান শুনে রাজীব বলে, মেহের, নামাজ পড়ো তুমি? ফজরেরটা পড়া হয় না, উঠতে পারি না। আমি ডেকে দেবো ফোনে। আপনি পড়েন? হুম। ঠিক আছে, ডেকে দিয়েন। আচ্ছা, আজ তাহলে রাখি। নামাজ পড়ে দোয়া করো আমাদের জন্য। হুম। ফোন রেখে মেহেরিকা শুয়ে পড়ে বিছানায়। আজ একটানা এত কথা বলেছে সে রাজীবের সাথে। কি বলেছে মনেই করতে পারছে না। মন্দ হতো না যদি এই রাজীব নামক ছেলেটি ওর বর হতো। এই রে, রাজীব তাকে নামাজ পড়তে বলেছে আর সে এখনো শুয়ে আছে। তড়িঘড়ি করে শোয়া থেকে উঠে পড়ে মেহেরিকা নামাজের উদ্দেশ্যে। 5 মাস পর 6 বার রিং হওয়ার পর রাজীবের কল রিসিভ করে মেহেরিকা। কি ব্যাপার মেহের, ফোন কেন রিসিভ করছে না? নতুন করে কিছু বলার আছে কি? এই 5 মাসে আপনি কিছু করতে পারেননি। কোনো সম্পর্ক ছাড়া এভাবে কথা বলতে, দেখা করতে ভালো লাগছে না আমার। তুমি কোনো সম্পর্কে যেতে চাইছো না মেহের? কোন সম্পর্ক? প্রেমের সম্পর্ক? আর 4টা প্রেমের সম্পর্কের মতো স্বাভাবিক আমাদের সম্পর্কটা কি হবে? যেখানে শুরুতেই জেনেছি আপনার পরিবার আমায় মেনে নেবে না। তুমি কিন্তু আমায় সময় দিয়েছিলে, এখন কেন এসব বলছো? তোমার কি অন্য কাউকে ভালো লেগেছে? লাগলে কিছু বলার নেই আমার। কথাটি শুনে কাঁদো কাঁদো কণ্ঠে মেহেরিকা জবাব দেয়, আপনার মনে হয় আর কাউকে ভালো লাগতে পারে আমার? মেহের, তুমি কাঁদছো? না। এই পাগলি। আচ্ছা, আমি খুব তাড়াতাড়ি চেষ্টা করব আম্মাকে রাজি করানোর জন্য। ততদিন না হয় আমরা বন্ধু হিসেবে কথা বলি। কথা না বলতে পারলে কষ্ট হবে যে, আমি জানি তোমারও হবে। হুম। মেহেরিকা আর রাজীবের নিয়মিত কথা হলেও প্রেমের সম্পর্কে জড়ায়নি তারা। দেখা হলেও নির্জন কোনো জায়গায় দেখা করেনি। মেহেরিকা মেয়েটা খুব সরল। প্রথমে রাজীব তার সৌন্দর্যকে ভালোবাসলেও ধীরে ধীরে তার সরল মনটাকেও ভালোবাসতে শুরু করে। তাই তার আম্মার রাজি না হওয়া পর্যন্ত মেহেরিকার সম্মতি ছাড়া ইচ্ছে থাকা সত্ত্বেও সে মেহেরিকার হাতটাও ছুঁয়ে দেখতে চায় না। রাজীবের বিশ্বাস তার ভালোবাসার জোরে তার আম্মা মেহেরিকাকে একদিন ঠিক মেনে নেবেন। 9 মাস পর রাজীব ফোন দেয় মেহেরিকাকে। আজ তার খুশির সীমা নেই। ইচ্ছে করছে খুশির কারণটা মেহেরিকার কাছে গিয়ে নিজেই বলে আসতে, কিন্তু এখন সে সুযোগ হয়নি। আপাতত ফোনে কাজ সারতে হবে। মেহেরিকা ফোন রিসিভ করার সাথে সাথে রাজীব বলে ওঠে, হ্যালো 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 মেহের। কি ব্যাপার? আজ এত খুশি খুশি লাগছে? কারণ মিস মেহেরকে আমি আমার মিসেস মেহের করতে পারবো। মানে বুঝনি? আরে, এতদিনের অপেক্ষা শেষ। আমার আম্মা তোমাকে বাড়ির বউ করার জন্য রাজি হয়েছে। নিজের কানে শুনেও কথাটি বিশ্বাস করতে পারছে না মেহের। অবশেষে সে কি রাজীবের বউ হবে? এই মেহের, হ্যাঁ? বিশ্বাস হয় না? তোমার বাবাকে বলে রাখো, আজ বিকালে আম্মা আর আব্বা যাবে তোমাদের বাসায় বিয়ের কথা বলার জন্য। উনি আপনাকে সত্যিই ভালোবাসে? কি করে বুঝলে? ভালো না বাসলে এরকম পাগলামো করে না কেউ। হয়তো জেদের বসে। আমার মনে হয় ওনাকে একটা সুযোগ দেওয়া উচিত আপনার। কথাটি শুনে আদির মেজাজ বিগড়ে যায়। অগ্নিদৃষ্টিতে মেহেরিকার দিকে তাকিয়ে বলে, তোমাকে টাকা দিয়ে এনেছে আমি আমার কথা শোনার জন্য,
আমাকে কথা শোনানোর জন্য নয়, তাই নিজের চরকায় নিজে তেল। আদির এমন শক্ত কথা শুনেও রাগ হচ্ছে না মেহেরিকার। শান্ত গলায় বলে সে। ঠিক আছে। শোনো, ইরশাদ আঙ্কেল আসবেন। উনি কে? সানিয়ার বাবা। ও। আমাদের সাথে উনি কথা বলতে পারেন। হুম। যা যা শিখিয়ে দিয়েছি মনে আছে তো? গুড। তবুও চেষ্টা করবে বেশি কথা না বলার জন্য। যা বলার আমি বলবো। হুম। ঠিক আছে, আমি গেলাম। কোথায়? এই রুমে। তোমার পাশে বসে থাকা ছাড়া অনেক কিছু করা আছে। তা করা যায়। আর কোনো কথা না বলে আদি বেরিয়ে যায় রুম থেকে। মেহেরিকা বুঝতে পারে সানিয়ার কথা বলায় আদির মেজাজ খারাপ হয়েছে। মেহেরিকা বিছানা ছেড়ে উঠে পড়ে। একটু হাঁটাহাঁটি করা প্রয়োজন, এখন আর ঘুম হবে না তার। বসা থেকে উঠতেই বিছানার পাশে থাকা টেবিলটার উপর চোখ পড়ে তার। টেবিলের উপরে রাখা আছে আদির মোবাইল ফোন। মেহেরিকা মোবাইলটা হাতে নিয়ে দেখে তাতে কোনো লক দেয়া নেই। সে কি বাসায় কাউকে বা রাজীবকে একটা ফোন দেবে? দেয়া যেতেই পারে, হয়তো তাকে খুঁজে না পেয়ে সবাই ভাবছে তার কথা। কিন্তু কাকে আগে ফোন দেবে সে? বাবাকে নাকি রাজীবকে? আপন মনে নিজেই নিজেকে প্রশ্ন করে চলেছে মেহেরিকা। না, কাউকে দেবে না ফোন সে। যে বাবা তার মতের বিরুদ্ধে গিয়ে এমন একটা পাত্রের সাথে বিয়ে করিয়ে দিতে চায়, সে বাবার সাথে আর কি কথা বলবে সে? আর রাজীব হাজারো স্বপ্ন দেখিয়ে অসময়ে কাছে না টেনে দূরে সরিয়ে দিয়েছে যে, সেই রাজীবের সাথে কোন আশায় কথা বলবে সে? কারো সাথেই কথা বলবে না সে, কারো সাথেই না। যাদের কথা এভাবে ভাবছে তারা হয়তো সে পালিয়ে যাওয়ায় হাফ ছেড়ে বেঁচেছে। কি দরকার আবারও অপমানিত হওয়ার? তার চেয়ে কষ্ট বুকের মাঝে রেখে স্মৃতি আঁকড়ে ধরে বাকি জীবন পার করে দেয়াটাই শ্রেয়। মেহেরিকা পায়চারি করছে সারা রুমে। ভালো লাগছে না তার কিছুই। কি করবে ভেবেও পাচ্ছে না। হঠাৎ চোখ যায় তার রুমে রাখা বুক সেলফটার ওপর। এগিয়ে গিয়ে সেখান থেকে একটি বই নেয় মেহেরিকা। ভগবান ইজ গিড ওয়ানের লেখা দি সোল্ট অফ টিপু সুলতান। সময় কাটানোর জন্য বই পড়ার চেয়ে ভালো কাজ আর হতেই পারে না। খুশি মনে বইয়ের পাতা উল্টোতেই প্রথম পাতায় লেখা দেখে সে। শুভ জন্মদিন আদিয়াত চৌধুরী। আদিয়াত? আদিয়াত কে? আদি নয় তো? কিন্তু সে তো বলেছিল তার নাম আদি চৌধুরী। মেহেরিকা নামটা খুব বড়, ছোট নাম সুন্দর। তার মানে মিথ্যে বলেছিল আদি মেহেরিকাকে মেহের ডাকার জন্য। এসব ভেবে আনমনে হেসে চলেছে মেহেরিকা। কিন্তু তার কাছে আদির চেয়েও আদিয়াত নামটাই বেশি ভালো লেগেছে। হোক না বড়, সে তাকে আদিয়াত বলেই ডাকবে। ছোট ভাবি। দীপার ডাকে মেহেরিকা পেছনে তাকাতেই দিবা বলল, আমার সাথে নিচে চলো, সানিয়ার বাবা এসেছে। ড্রয়িং রুমে বসে আছেন ইরশাদ মাহমুদ, আমজাদ চৌধুরী, সালেহাত চৌধুরী, মিলি, সানিয়া আদি। দিবার সাথে মেহেরিকা তাদের দিকে এগিয়ে আসতে সানিয়া বলে ওঠে, আব্বু, এই মেয়েটা নাকি আদির বউ? ইরশাদ মাহমুদ কিছুক্ষণ মেহেরিকার দিকে তাকিয়ে প্রশ্ন করেন, কবে থেকে চেনো আদিকে? 2 বছর। 2 বছরের পরিচয় কি মনে হয় তোমার? তুমি আদিকে ভালো রাখার মতো যোগ্যতা অর্জন করেছো? আমার মেয়ে সানিয়া ছোট থেকেই দেখে আসছে আদিকে। তার চেয়ে বেশি আদিকে কেউ ভালো রাখতে পারবে না। আদিরও সেটা বোঝা উচিত। আপনারা কি সবাই দীর্ঘদিন যাবৎ পরিচিত মহিলাকেই বিয়ে করেছেন? মেহেরিকা এমন উল্টো একটা প্রশ্ন করে বসবে বুঝতে পারেনি কেউ। ইরশাদ মাহমুদ মুখে বিরক্ত নিয়ে বলেন, মানে? কেন এক্ষুনি বলেন যে সানিয়া আমার চেয়েও বেশি দিন ধরে আদিকে চেনে, তাই বেশি ভালো রাখতে পারবে আদিকে। তাই আমি জানতে চাইছিলাম আপনি আর আদির বাবা আপনারা কি ছোটবেলার পরিচিত মেয়েকে বিয়ে করেছেন বেশি ভালো থাকার জন্য? মেহেরিকার কথা শুনে সালেহা চৌধুরী অবাক হয়ে যান। সুন্দরীর সাথে সাথে এই মেয়ে সাহসী আর বুদ্ধিমতীও। না হলে নতুন বউ হয়ে কারো মুখের উপর এভাবে জবাব দিতে পারে? মুচকি হেসে মেহেরিকার উদ্দেশ্যে সালেহা চৌধুরী বলেন, না মা, আমি তোমার শ্বশুরের পরিচিত ছিলাম না, একেবারেই দেখা হয় আমার সাথে। আর আমি যতটুকু জানি এরশাদ ভাইও ও পরিচিত কারোর সাথে বিয়ে হয়নি। হুম, পরিচিত কারোর সাথে বিয়ে হলেই যে বেশি ভালো থাকবে এমন তো কোনো কথা নেই। তাছাড়া আদিয়াতের ভালো থাকা যদি আমার উপর নির্ভর করে, এতে কারো খারাপ লাগার বলে কিছু আছে বলে তো মনে করি না আমি। আদিয়াত এই নাম মেহের কি করে জানলো? নিশ্চয়ই দিবার কাছ থেকে শুনেছে। ধ্যাত, কত গর্ব সহকারে বলেছিল সে তার নামটা ছোট, শুধুমাত্র মেহেরিকাকে মেহের ডাকার জন্য। এই মিথ্যে বলেছিল সে। এখন তার বড় নামটা জেনে ফেলেছে মেহেরিকা। এটা কিছু হলো? এই যে আমি ঠিক বলেছি না? মেহেরিকার প্রশ্নে মাথা নেড়ে জবাব দেয় আদি।
এদিকে রাগে ফুঁসতে থাকে সানিয়া। যদি মেহেরিকাকে বিয়ে করবে তাহলে তাকে কেন আশ্বাস দেওয়া হয়েছে? এত বড় অপমান মেনে নেওয়া যায় না, কিছুতেই না। তবে আপাতত মাথা ঠান্ডা রাখতে হবে, হুটহাট কিছু করা ঠিক হবে না। নিজের রাগ সংযত করে সানিয়া তার বাবার উদ্দেশ্যে বলে। আব্বু বাধ্য, চলো এখান থেকে। আমজাদ চৌধুরী সানিয়ার উদ্দেশ্যে বলেন। আমি জানি মা তুমি কষ্ট পেয়েছো। সানিয়া এত সহজে কষ্ট পায় না আঙ্কেল। যাক, আপনি এত ভাববেন না। যেটা সানিয়ার সেটা সানিয়ারই থাকবে। এখন আর কিছু বলার ইচ্ছে হচ্ছে না আমার। বাবার দিকে তাকিয়ে সানিয়া আরো বলে। আবু, আমি গাড়িতে গিয়ে বসছি, তুমি আসো। সোফা সেরে উঠিয়ে হনহন করে সানিয়া বেরিয়ে যায় চৌধুরী বাড়ি থেকে। আমজাদ চৌধুরীর উদ্দেশ্যে এরশাদ মাহমুদ বলেন। আমি আসি তাহলে। আমি খুবই দুঃখিত এরশাদ। যা হয়েছে তাতে তোর কোনো হাত নেই, আমি জানি আমজাদ। তবুও আজ আসি, সানিয়া অপেক্ষা করছে। রাত 11টা। রাতের খাবার শেষে সবাই যে যার রুমে গেলেও আদি এখনও যায়নি। সানিয়া বাসা থেকে যাওয়ার পরে মেহেরিকার সাথে আদির এখনও কথা হয়নি। নিজের নাম নিয়ে মিথ্যে বলার কারণে মেহেরিকার মুখোমুখি হতেও তার লজ্জা করছে। এদিকে আদি না আসায় মেহেরিকা শুতে পারছে না। সে কোথায় কিভাবে শোবে বুঝতেই পারছে না। কি করছেটা কি আদিয়াত? সানিয়া চলে গিয়েছে, দরকার শেষ হয়ে গিয়েছে। একটা মেয়েকে অপরিচিত বাসায় এনে এভাবে একা ফেলে রাখার কোনো মানে হয়? হোক না সে তার নকল বউ। রাগে ফুঁসতে ফুঁসতে মেহেরিকা বিছানায় গিয়ে শুয়ে পড়ে। আদিয়াত জাহান নামে হলেও থাক, তার কি। সারাদিন নানান ঝামেলায় দেবা তার পিকুর সাথে ভালো করে কথা বলার সুযোগ পায়নি। তাই এখন নিজের রুমে ঢুকে দরজা বন্ধ করে মোবাইল হাতে নিয়ে কল দেয় পিকুকে। হ্যালো পিকু। এতক্ষণে আমার কথা মনে হলো? আর বলো না, বাসায় এত ঝামেলা। কি ঝামেলা? ছোট ভাইয়া তার গফকে বিয়ে করে বাসায় নিয়ে এসেছে। বলো কি, মেনেছে তোমার বাসায়? এসব নিয়ে ঝামেলা আর কি। বাবা মানেনি, কিন্তু মায়ের জন্য কিছু করতে পারছেন না। আচ্ছা তাই, তাহলে তোমার মা আমাদেরও মেনে নেবেন? বাবা না মানলেও এভাবে সাহায্য করবেন? না মানার কি আছে পিকু? মা বাবার একমাত্র আদরের ছেলে তুমি, সব দিক দিয়ে ঠিক আছো তোমরা, অবশ্যই মেনে নেবেন সকলে। তাই যেন হয়। তোমাকে ছাড়া চলাটা কষ্ট হবে আমার। আমাকে ছাড়া তোমায় কেউ চলতে বলছে না। কাল কলেজে যাবা? দেখতে ইচ্ছে করছে তোমায়। আজ না দেখলে? আমার বউ আমি দেখবো, তোমার কি সমস্যা? বউ কি করে হলাম? এই আকাশ বাতাস সব সাক্ষী রেখে। পিকুর কথা শুনে উচ্চ শব্দে হেসে উঠে দিবা। হাসলা কেন দিবা? বাংলা সিনেমার ডায়লগ কেন দিচ্ছ তুমি? ও, বাংলা সিনেমা হয়ে গেছে? জি হ্যাঁ। আচ্ছা যাও, নিজের মতোই বলি। আজ না হয় কাল বিয়ে তো হবেই আমাদের। তাছাড়া আমি তো মন থেকে তোমাকে বউ মনে করি, আর তাই বউ বলে ডাকতে বেশি ভালো লাগে আমার। পিকুর কথা শুনে খুশিতে দিবার চোখে পানি চলে আসে। হাতের আঙুল দিয়ে চোখের কোণে জমে থাকা পানি মুছে বলে। এই পিকু, বদলে যেও না কখনো। এমন থাকলে জানটাও দিতে পারবো। সারাদিনে আরিফকে কাছে পেয়েছে এখন মিলি। তাও আরিফ মিলির সাথে কথা না বলে চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করছে। আরিফ, ঘুমিয়ে গিয়েছো? ঘুম ঘুম চোখে আরিফ জবাব দেয়। না। আরিফের বুকের উপর মিলি মাথা রেখে বলে। বাসায় এত ঝামেলা চলছে আজ, তাড়াতাড়ি আসতে বলেছিলাম তোমায়, আসোনি তুমি। অফিসে অনেক কাজ থাকে মিলি। কাজ প্রতিদিন থাকে তোমার, আমার সাথে একটু সময় কাটাও না। নিজ থেকে প্রপোজ করেছিলাম বলে দাম দাও না বুঝি? সারাদিন অফিসের কাজে ব্যস্ত থেকে বাসায় এসে একটু শান্তিতে থাকবে সেই সুযোগও সে পায় না মিলির জন্য। প্রতিদিন এক কথা শুনতে শুনতে অতৃষ্ট সে। কিন্তু মিলি যে মেয়ে, তাকে কিছু বলাও যাবে না এখন। উল্টা কিছু বললে এই রাতে কেঁদে কেঁদে সবাইকে জানাতে যাবে সে। ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে আরিফ বলে। মিলি, আমার ঘুম এসেছে প্রচুর। মিলি নিজের মাথা আরিফের বুক থেকে উঠিয়ে বালিশে রেখে উল্টো দিকে মুখ ঘুরিয়ে শুয়ে পড়ে। আরেকটা রাত নির্ঘুম কাটবে মিলির, আগের কথা ভেবে ভেবে। যে দিনগুলো পার করে এসেছে আদৌ কি সেগুলো ফিরে পাওয়া যাবে না? ভালোবাসার মানুষটাকে আপন করে পেয়েও যেন পেল না সে। বিছানায় শুয়ে আছে মুনিয়া। মেহেরিকার কথা বড্ড মনে পড়ছে তার। কোথায় হারিয়ে গেল তার বোনটা? সে কি পুলিশের সাহায্য নেবে?
কিন্তু তার মা স্পষ্ট জানিয়ে দিয়েছেন এসব পুলিশ টুলিশের ঝামেলা না করার জন্য। কিন্তু এভাবে খোঁজ না নিয়ে বসে থাকারও মানে হয় না। হয়তো তার বোন আশেপাশে কোথাও আছে, অভিমান করে বসে আছে সে। তাই হবে। কিচ্ছু হয়নি মেহেরিকার, সুস্থ আছে সে, ভালো আছে সে। এসব ভেবে নিজের মনকে সান্ত্বনা দিয়ে চোখ জোড়া বন্ধ করে মনিয়া ঘুমানোর চেষ্টা করে। ছাদের রেলিংয়ের উপর পা ঝুলিয়ে বসে আছে সানিয়া। আজ তার নিজের জীবনের জন্য ভয়, ভূতের ভয় কিছুই লাগছে না, শুধুমাত্র আদিকে হারানোর ভয় পাচ্ছে সে। আচ্ছা, আদি তো বিয়ে করে ফেলেছে, তাহলে তাকে কি সে হারিয়ে ফেলেছে? না, কিছুতেই না। বিয়ে করেছে কি হয়েছে? ডিভোর্স নামক একটা বিষয় আছে, সেটাও মাথায় রাখতে হবে। আদি আর মেহেরিকার ডিভোর্স করিয়ে ছাড়বে সে, কিন্তু কিভাবে? খুব তাড়াতাড়ি বুদ্ধি না কুবুদ্ধি বের করতে হবে। আদি, আদি আমার। আপন মনে বিড়বিড় করে পা দুটো নেড়েই চলেছে সানিয়া। ঘড়িতে সময় রাত 12:30। এতক্ষণে নিশ্চয়ই ঘুমিয়ে পড়েছে মেহের। অবশ্য সে তো শোয়ার সাথে সাথেই ঘুমিয়ে পড়ে। আনমনে এসব ভেবে পা টিপে টিপে আদি নিজের রুমে ঢুকে দরজা লাগিয়ে দেয়। বিছানার পাশে যেতেই মেহেরিকাকে ঘুমন্ত অবস্থায় দেখতে পায় সে। আবার সে ঘুমন্ত পড়ে। এত বেশি মায়াবী লাগে কেন তাকে ঘুমন্ত অবস্থায়? ঘুমিয়ে সে কি পরীদের রাজ্যে ভ্রমণ করতে চায়, যার কারণে তার মুখটা আনন্দে চিকচিক করে? হবে হয়তো। না, আর বেশিক্ষণ তাকানো যাবে না, না হলে মাথায় কোনো উল্টোপাল্টা ভাবনা না এনে লাইটে অফ করে আদি বিছানা থেকে একটা বালিশ নিয়ে শুয়ে পড়ে সোফার উপর। এই যে, উঠো। মেহেরিকার ডাক আদির কান পর্যন্ত পৌঁছলেও চোখ জোড়া খুলতে তার একদম ইচ্ছে করছে না। গলার স্বরে বিরক্ত ভাব এনে বলল আদি, উঠবো না আমি। উঠবে না? তোমার বাবাকে বলতে যাচ্ছি আমি তোমার নকল বউ। কথাটি শুনেই আড়মোড়া ভেঙে আদি উঠে বসে। ঘড়ির দিকে তাকিয়ে দেখে সকাল 5টা। করুণ দৃষ্টিতে মেহেরিকার দিকে তাকিয়ে আদি বলল, এত ভোরে কেন ডাকলে আমায়? আমি এত ভোর সকালে উঠি না। আচ্ছা, কখন ওঠো? সকাল 7টায়, তাও আবার ভয়ে। সবার সাথে বসে নাস্তা সারতে হয়, নাস্তা খেয়ে এসে আবার ঘুম দেই, তারপর উঠতে 10টা 11টা বেজেই যায়। এখন থেকে সকাল 5টায় উঠতে হবে, আবার ঘুমালে ঘুমাবে? মানে কি? মানে নামাজ পড়তে হবে ফজরের। শুধু ফজরের কেন, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। মেহের, আমি ঘুমাবো, তুমি পড়ো। আল্লাহ, ছি, এরকম বলে না, ভালো না তুমি। উঠো। মেহেরিকার দিকে তাকিয়ে মৃদু হেসে আদি বলে, এভাবে বললে না উঠে কি পারি? গুড। এবার তাড়াতাড়ি মসজিদে যাও। এখন? এখন যেতে হবে। এখানে? না, এখানে পড়লে হবে না। যাবা নাকি বাবাকে? আরে তুই বাপ, চুপ কর, যাচ্ছি আমি। গুড। কত দূর মসজিদ? 2 মিনিট লাগবে। তাহলে তো ভালোই। আদি উঠে ড্রয়ার খুলে পাঞ্জাবি নিয়ে ওয়াশরুমের দিকে যায়। এদিকে মেহেরিকা মুখ টিপে হাসতে থাকে। 2 মিনিট পর আদি ওয়াশরুম থেকে বের হয়ে মেহেরিকার উদ্দেশ্যে বলে, যাচ্ছি তাহলে। একটা কথা ছিল। বলো। সানিয়া তো কিছু বলেনি আর। আমার কি কাজ শেষ? আমি যতদূর সানিয়াকে চিনি অত সহজে হার মানবে না সে। কিছুদিন অপেক্ষা করো। ঠিক আছে। সকাল 7টা। সবাই ডাইনিং টেবিলে আসলেও মেহেরিকা আসেনি। আমজাদ চৌধুরী আদির দিকে তাকিয়ে প্রশ্ন ছুড়ে, তোমার বউকে আমাদের বাসায় নিয়ম বলনি? বলেছি, সে উঠেছে, তুমি যদি মাইন্ড করো তাই আসেনি। হো হো করে হেসে ওঠেন আমজাদ চৌধুরী। উপস্থিত সবাই অবাক দৃষ্টিতে তাকিয়ে আছেন তার দিকে। হাসি থামিয়ে তিনি বলেন, না জানিয়ে বিয়ে করে চলে এসেছে, আর নাস্তা করতে আসতে আমার কথা চিন্তা করছে। অদ্ভুত কাণ্ড কারখানা। সালেয়া চৌধুরী স্বামীর কথা শুনে বলেন, তুমি থামো তো। নতুন বউ একটু লজ্জা পাবে, স্বাভাবিক। সবার খাওয়া হলে আমি গিয়ে দিয়ে আসবো। মিলি হেসে বলে, আমি আছি তো মা, আমি দিয়ে আসবো, সমস্যা নেই। হঠাৎ কলিং বেলের শব্দ পাই সকলেই। মিলি আবার বলে ওঠে, এত সকালে কে আসতে পারে? আমজাদ চৌধুরী বিরক্ত মুখে বলেন, সেটা দরজা খুললেই বোঝা যাবে। আমি খুলছি। মিলি এগিয়ে গিয়ে সদর দরজা খুলেই চমকে যায়। সে দেখতে পায় সানিয়া দাঁড়িয়ে রয়েছে লাগেজ হাতে নিয়ে। এত সকালে তুমি সানিয়া? মিলির দিকে গম্ভীর মুখে তাকিয়ে সানিয়া জবাব দেয়,